আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1346তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ আলতাফ ব্যাপারীর জীবনের কলিজা কাঁপানো এক ধর্মীয় তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মৃত্যুর 12 বছর পরেও কবরের ভিতর কোরআন পড়ে বৃদ্ধা। আপনি চিন্তা করতে পারেন যে মৃত্যুর 12 বছর পরেও কবরের ভিতর থেকে এই বৃদ্ধার কোরআনের শব্দ গ্রামবাসী গভীর রাতে শুনতে পায়। আমরা মৃত্যুটাকে ঠিক অন্যভাবেই দেখি। আমরা মনে করি মৃত্যু মানেই শেষ এবং মৃত্যুর পরেই হচ্ছে সব কিছু সমাধা হয়ে যায়। আসলে কিন্তু না, মৃত্যু শুধুমাত্র একটা পরিবর্তন। দুনিয়া থেকে আপনি আখেরাতে যাবেন জাস্ট এই পরিবর্তনটাই, এবং সেখানে আপনার বড় জীবন পড়ে আছে। এই গল্পটা ধর্মীয় বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই আলতাফ ব্যাপারীর জীবনের এই ভয়ঙ্কর বাস্তব শিক্ষণীয় গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে আলতাফ ব্যাপারীকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলতাফ ব্যাপারী, আমার বাড়ি রংপুর। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা বোন আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর শহরের রংপুর বিভাগের অনেক দূরের কোনো এক গ্রামে কোনো এক অজপাড়া গায়ে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী, তবে আমার বাবা তেমন বড় কোনো নামকরা ব্যবসায়ী না। আমার বাবা মূলত সরিষার তেল বিক্রি করা একজন মানুষ। আমার বাবা ক্ষণে ক্ষণে সরিষা কিনে সেই সরিষা গানি থেকে তেল বের করত, আর ওই খাঁটি তেল আমার বাবা সারা বছর গ্রামগঞ্জে হেঁটে হেঁটে বিক্রি করত। আমি একজন সরিষার তেল বিক্রেতার ছেলে, এই নামে আমাদের এলাকাতে আমি পরিচিত। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের। সেই সময়তে আমাদের গ্রামে শিক্ষা ব্যবস্থা অতটা উন্নত ছিল না। এখন যেরকম হাতের কাছে স্কুল পাওয়া যায়, কলেজ পাওয়া যায়, প্রতিটা গ্রামেই এক একটা করে প্রাইমারি স্কুল দিয়েছে, কিন্তু সেই মুহূর্তে এরকমভাবে প্রাইমারি স্কুল ছিল না। শিক্ষার ব্যবস্থা অনেকটা দুর্লভ ছিল। দেখা যায় 2-3টা গ্রাম ঘুরে একটা প্রাইমারি স্কুল পাওয়া যেত। তো আমি ছোটোবেলায় খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাইনি। শুধুমাত্র আমার দাদির হাতে আমি নিজের নামটা কোনো রকম লিখতে পেরেছি, আর ধর্মীয় কিছু কোরআন কেরাত এগুলো শিখেছি। আমাদের পরিবারের মধ্যে আমার দাদি একটু বেশি শিক্ষিত ছিল। দাদির পড়াশোনার জ্ঞান বুদ্ধি অনেকটা ভালো ছিল। তা আমি ছোটোবেলায় আমার দাদির কাছে পড়তাম, দাদি আমাকে পড়াইতো। সন্ধ্যার পরে হাত মুখ দিয়ে মিষ্টি করে দাদির সাথে পড়তে বসতাম, এবং দাদি আমাকে এশার নামাজের আজান পর্যন্ত পড়াইতো, এবং এশার পরে দাদি আমাকে এশার নামাজ পড়িয়ে একসাথে খাবার দাবার খেয়ে বেশিরভাগ সময় আমি আমার দাদিমণির সাথেই ঘুমাতাম। এরকম করতে করতে আমার শৈশবের দিনগুলো কাটে। একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটা বড় হয়ে যাই, এবং খানিকটা বড় হওয়ার পরেই আমি তখন আমার বাবার সাথে বাবার ওই ব্যবসার কাজে সাহায্য করতে শুরু করি। আমার বাবা যখন বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামগঞ্জে হেঁটে হেঁটে সরিষার তেল বিক্রি করত, সেই সময়টাতে আমিও আমার বাবার সাথে যেতাম। কিছুটা হলেও বাবার পরিশ্রমের লাগাম ঘটত। এমন করে আস্তে আস্তে করে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। মোটামুটি বড় হয়ে যাওয়ার পরে আমার ভিতরে কেমন জানি একটু দুষ্টুমি ঢুকে যায়। আগে যেরকম বাবার সাথে গ্রামগঞ্জে হেঁটে হেঁটে সরিষার তেল বিক্রি করতাম, বাবার কথা শুনতাম, বাবার কথা মানতাম, একটা পর্যায়ে আমার বাবার কথা আর ভালো লাগতো না। আমি আমার বাবার কথা খুব বেশি সহ্য করতে পারতাম না, এবং বাবা কিছু বললে আমি রেগে যেতাম। মুহূর্তের মধ্যে আমার ভিতরে প্রচণ্ড রকমের রাগ, ইগো কাজ করতে শুরু করে। আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি। সেই সময়টাতে আমি আর আমার বাবার সাথে সরিষার তেল বিক্রি করার জন্য গ্রামগঞ্জে যাই না। আমি দেখতে শুনতে অনেকটা সুন্দর ছিলাম। আমার কাছে লজ্জা লাগতো যে মাথায় করে তেলের ড্রাম নিয়ে হেঁটে হেঁটে গ্রামে গ্রামে তেল বিক্রি করব। এইটা আমার কাছে কিছুটা লজ্জাজনক মনে হচ্ছিল, যার কারণে আমি আর আমার বাবার সাথে হেঁটে হেঁটে সরিষার তেল বিক্রি করি না। তখন আমি বেশিরভাগ সময় বাড়ির মধ্যেই থাকি।
এখানে সেখানে যদি টুকিটাকি কোনো কাজ পাই, ছোটোখাটো কোনো কাজ পাই, তাহলে ওই ছোটোখাটো কাজগুলো করি। আর তা না হলে আব্বুর সাথেই তখন আমার সময়গুলো কাটে, বাড়িতে বসে বসে আমার সময়গুলো কাটে। এরকম করতে করতে আমার একটা বন্ধু আছে যার নাম হচ্ছে কাজল। আমার কাজলের সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ। আমার এই বন্ধুটা আমাকে অনেক ভালোবাসে, আমিও আমার বন্ধুটাকে অনেক বেশি ভালোবাসি। কাজল আর আমি একসাথে চলাফেরা করি, উঠা বসা করি। কাজলের বাবা আমার বাবার থেকেও একটু বেশি পয়সাওয়ালা মানুষ। আমাদের এলাকাতে কাজলের বাবার অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে। এছাড়া আমাদের ওই মোড়ের বাজারে কাজলের বাবার অনেক বড় একটা মুদির দোকান আছে। তো কাজলের সাথে আমি চলাফেরা করতাম, ও আমারে 2-1 টাকা দিত, আমি ওর সাথে চলতাম। এইরকম করতে করতে কাজলের একটা গার্লফ্রেন্ড ছিল, মানে প্রেমিকা ছিল, যার নাম ছিল মুন্নি। আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই একটা মেয়ে মুন্নি। মেয়েটা দেখতে শুনতে খুব বেশি একটা ভালো না হলেও এই মেয়েটাকে কেন জানি ছেলেরা খুব বেশি ভালোবাসে। কারণ কিছু মেয়ে আছে দেখবেন চেহারা অনেক বেশি সুন্দর না, কিন্তু চেহারার ভিতরে অনেকটা মায়া থাকে। কাজলের চেহারার মধ্যে এরকমই একটা মায়া ছিল, মুন্নির চেহারার মধ্যে এরকমই একটা মায়া ছিল। মুন্নির সাথে কাজলের ওই প্রেমের সম্পর্কটা আমার কাছে খুব ভালোই লাগতো। ওদের দুজনের আমি ছিলাম মিডিয়া। কাজল আমাকে মুন্নির কাছে প্রেমের চিঠি লিখতো, আমি চিঠি নিয়ে মুন্নির হাতে দিতাম, এবং মুন্নি যথারীতি সেই চিঠির যখন উত্তর দিত আমিও এটা নিয়ে কাজলের হাতেই দিতাম। এরকম করে কাজল আর মুন্নির প্রেমের মিডিয়া আমি তখন হয়ে যাই। এমন করে প্রায় বহু বছর কাজল আর মুন্নির সাথে প্রেমের সম্পর্ক থাকে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে কাজল আমারে বলে, মুন্নি মেয়েটা ভালো না, মেয়েটার চরিত্র ভালো না, মেয়েটা খারাপ। তা আমি তখন বললাম যে না, আজকে এত বছর ধরে মেয়ের সাথে সম্পর্ক করিস, আমি তো মেয়ের মাঝে খারাপই কোনো কিছুই দেখি নাই। মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে, তোকে ছাড়া কোনো কিছুই বুঝে না। কাজল তখন আমারে বলে, আলতাপ তুই তো বুঝিস না, তোর মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নাই। আসলে মেয়েটা খারাপ, মেয়েটা অন্য ছেলেদের সাথেও কথা বলে, অন্য ছেলেদের সাথেও টাঙ্কি মারে, আবার আমার সাথেও প্রেমের ভাব দেখায়। তো এই মেয়েটা ভালো না, আমি মেয়েটার সাথে রিলেশন করবো না। এমন করেই কাজল হঠাৎ করে মুন্নির সাথে সম্পর্কের পরিবর্তন ঘটিয়ে দেয়, মানে অবসান ঘটিয়ে দেয়। ও আর মুন্নিকে চিঠি লেখে না, এবং মুন্নি ওই মুহূর্তে কাজলকে ছাড়া কোনো কিছুই বোঝে না। এবং যখনই মুন্নির সাথে আমার দেখা হতো, মুন্নি আমার কাছে কান্নাকাটি করতে শুরু করতো। আমাকে বলতো আমি কাজলকে অনেক পছন্দ করি, আমি কাজলকে অনেক ভালোবাসি, আমি কাজলকে ছাড়া বাঁচবো না। অনেক ইমোশনাল, আবেগ প্রবণিত হয়ে আমার কাছে কান্নাকাটি করে কথাগুলো বলতো। তা আমি তখন মুন্নিকে সান্ত্বনা দিতাম, কাজলকে বুঝাইতাম। বাট যতই না আমি কাজলকে বুঝাইতাম, কাজল কখনোই মুন্নিকে গ্রহণ করতো না। ও মুন্নির কোনো কথা শুনতেই পারতো না। মুন্নির বিষয়ে কোনো কিছু বললে কাজল একেবারে রেগে মেগে বেগুন হয়ে যেত। আমার বলতো আমি মুন্নির বিষয়ে কোনো কিছু শুনতে চাই না, তুই মুন্নি ছাড়া আর কোনো কথা যদি থাকে তাহলে আমার কাছে বল। এমন করে দেখা গেল যে কাজল একটা পর্যায়ে মুন্নির কাছ থেকে পরিপূর্ণভাবে সরে গেল। মুন্নির সাথে ঠিকমতো কথা বলে না, মুন্নির সাথে দেখাও করে না, এবং মুন্নি কোনো চিঠি লিখলে ওই চিঠি কাজল গ্রহণই করে না। এমন করতে করতে মুন্নি সারাক্ষণই আমার কাছে কান্নাকাটি করে, আর আমি মুন্নিকে বুঝাই যে মুন্নি কান্নাকাটি করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম করতে 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 মুন্নির সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে দেখা গেল যে মুন্নি আমার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছে। এই যে আমি ওকে বুঝাইতাম, ওকে সান্ত্বনা দিতাম, বেশিরভাগ সময় আমি ওর সাথে কাটাইতাম বিলের ধারে, মাঠের পাড়ে, এবং এখানে ওইখানে ওর সাথে বসে থাকতাম, গল্প করতাম, কথা বলতাম। এরকম করতে করতে মুন্নি অনেকটাই আমার উপর দুর্বল হয়ে পড়ে। অনেকটাই আমার উপর দুর্বল হয়ে পড়ার পরে মুন্নি আমার সাথে রিলেশন করতে চায়, মানে আমার সাথে প্রেমের সম্পর্কে জড়াতে চায়। তো আমি আসলে আমার পারিবারিক অবস্থা তো খুব একটা ভালো না। আমার বাবা তখনও গ্রামগঞ্জে তেলের ড্রাম মাথায় করে তেল বিক্রি করে। আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ। সেক্ষেত্রে মুন্নির মতো একটা মেয়ে যখন আমাকে পছন্দ করে বা আমাকে ভালোবাসে, তখন আমার কাছে বিষয়টার মন্দ লাগলো না, যে ঠিক আছে, ও যেহেতু আমাকে ভালোবাসে তাহলে আমি ওকে ভালোবাসবো। এরপর থেকে মুন্নির সাথে আমার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়। আমি তখন কাজলকে বাদ দিয়ে, কাজলের সাথে খুব একটা চলাফেরা করি না, তখন আমি মুন্নির সাথে প্রেম করি। তো মুন্নির সাথে যখন আমি প্রেম করি, কাজল আমাকে কিন্তু বারবার বাধা দিত। যখনই আমার সাথে দেখা হইতো, মাঝে মাঝে কথা হইতো, কাজল আমারে বলতো যে মুন্নি মেয়েটা ভালো না, তোকে এত করে বলার পরেও তুই মুন্নির সাথে কথা বলিস বা মুন্নির সাথে প্রেম করিস, এই মেয়েটা ভালো না, এই মেয়েটার কাছ থেকে সরে যা, মেয়েটা ভালো না, এগুলো আমাকে কাজল বলতো। তো আমি আর কাজলকে হ্যাঁ না কোনো কিছু রিপ্লাই করতাম না, কারণ আমি মনে করতাম যে আমি মুন্নিকে ভালোবাসি, এটা কাজল সহ্য করতে পারে না। এই জন্যই সম্ভবত কাজল এই কথাগুলো বলে। এমন করে তখন আস্তে আস্তে করে মুন্নির সাথে আমার সম্পর্কটা সামনের দিকে যাচ্ছে। যেতে যেতে প্রায় 1 থেকে 1.5 বছরের মতো কেটে যায়। আমার বয়স তখন প্রায় 20 বছরের কাছাকাছি। ওই বয়সটাতে এসে তখন আমি মুন্নির মাঝে এক অন্যরকম ভালোবাসা খুঁজে পাই।
আমি কিন্তু মুন্নির সাথে কখনো শারীরিক সম্পর্ক করি নাই। মুন্নি আমাকে অনেকবার শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি এটাতে করি নাই, মানে আমি করি নাই। এরকম করতে করতে একটা পর্যায়ে মুন্নি আমাকে বললো যে তুমি তোমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দাও, আমরা বিয়ে করে সংসার করি, এভাবে আর রিলেশনে কতদিন থাকবো তুমি তোমার পরিবারকে বলো। এমন করে মুন্নি যখন আমাকে বলে, আমি তখন আমার পরিবারের মাঝে সবচেয়ে ফ্রি ছিলাম আমার দাদির সাথে। দাদির সাথে আমি অলওয়েজে কথা বলতাম, দাদির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, খুবই মধুর একটা সম্পর্ক ছিল, যার জন্য আমি আমার দাদিকে তখন বিষয়গুলো বলতে শুরু করলাম। মানে দাদিরে বললাম যে অমুক বাড়ির মেয়ে মুন্নিকে আমার ভালো লাগে, আমি মুন্নির সাথে প্রেম করব, মুন্নিকে বিয়ে করব, দাদি কি বলো। এবং দাদি ওই মেয়ের পরিবার, মানে মেয়ের পরিবারটা খুব একটা ভালো ছিল না, বিশেষ করে মেয়ের বাবা মা, ওদের পরিবারের যারা অন্য মানুষগুলো আছে খুবই ডিয়ারিং ছিল, মানে খারাপ চরিত্রের মানুষ ছিল। আমার দাদি আমাকে মুখের উপর মানা করে দিল যে না, এই মেয়েটাকে তোকে বিয়ে করাবো না, মেয়েটা ভালো না, মেয়ের পরিবার ভালো না, আমরা তোকে অন্যত্রে বিয়ে করাবো। আমি তখন দাদিরে বললাম যে দাদি, এই মেয়েটাকে আমি পছন্দ করি, আমি ওকে ভালোবাসি, আমার ওকে ভালো লাগে, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এবং এইটা বলার পরে আমার দাদি আমার উপর খুব রেগে যায় যে কেন তুই আমার কথার বাইরে যাবি, কেন তুই আমার কথা শুনবি না। আমি বললাম যে এই মেয়েটা ভালো না, এই মেয়ের চরিত্র ভালো না, এরপরেও তোকে এই মেয়েকেই কেন বিয়ে করতে হবে। এরকমভাবে দাদি যখন আমার সাথে রাগারাগি করে, আমার সাথে ঝগড়া করে, ঝামেলা করে, আমি দাদির কথাকে ডিনাই করে বলে আমি তারই বিয়ে করব। এমন করতে করতে বিষয়টা তখন আমার আব্বা আম্মার কানে পর্যন্ত পৌঁছে যায়। এবং আব্বা আম্মার কানে পৌঁছাইলে পরে আব্বা আম্মাও তখন আমাকে বুঝায় যে মেয়েটা ভালো না, এইটা সেটা। আমি আমার আব্বা আম্মার কথাও তখন শুনতেছি না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে কাজল একদিন আমারে ধরে বসে রাস্তায়, ধরে আমারে বলে, কী রে, মুন্নির সাথে সম্পর্ক কেমন চলতেছে? আমি তখন বললাম, মুন্নির সাথে সম্পর্ক তো ভালোই চলতেছে, আমি মুন্নিকে বিয়ে করব, এবং মুন্নিকে বিয়ে করার জন্য আমি আমার পরিবারের সাথে কথা বলছি। কাজল তখন আমারে বলে, মানি এইটা কী ধরনের কথা, তুই মুন্নিকে বিয়ে করবি? আমি বললাম, হ্যাঁ বিয়ে করবো, আমার পরিবারকে বলছিলাম, আব্বা আম্মা রাজি হয় না, তো আব্বা আম্মা যদি রাজি না হয় আমি সম্পূর্ণ একা, আমার একা মতে আমি মুন্নির বিয়ে করব। কাজল তখন আমারে বলে, তুই তো তাহলে কোনো কিছুই জানিস না। আমি বললাম, কি জানবো? ও বলে, আরে মুন্নির পেটে তো বাচ্চা আছে। আমি বললাম, মুন্নির পেটে বাচ্চা আছে, এটা কী ধরনের কথা? ও বলে, ওর মামাতো ভাই ওর পেটে বাচ্চা দিছে। তো কাজল, মানে মুন্নির একটা মামাতো ভাই আছে, ও মাঝে মাঝে মুন্নিদের বাড়িতে আইসা কয়েকদিন ধরে থাকতো, এবং মুন্নির সাথে ওর মামাতো ভাই সম্পর্কটা অনেক ভালো ছিল। তো কাজল যখন আমার এটা বললো, আমি কথাটা বিশ্বাস করলাম না। আমি বললাম যে না, এটা মিথ্যা কথা। তো আমারে বলে যে মিথ্যা কথা যদি আমি বলে থাকি, তুই ওর নানার বাড়িতে গিয়ে ওই ছেলের সাথে কথা বল, ওই ছেলে তোর সব কিছু বলে দিবে। ওই ছেলে মুন্নির সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করছে, মুন্নির পেটে বাচ্চা আছে, এখন মুন্নি এই বাচ্চা নষ্ট করার জন্য আমাদের এলাকার এক মহিলার সাথে কথা বলছে, তোর যদি বিশ্বাস না হয় তুই মহিলার সাথে কথা বল। আমাদের এলাকাতে একজন আয়া মহিলা আছে আর কি, উনি আয়ার কাজ করে, বাচ্চা কাচ্চা হইলে উনি যায় ধরে আর কি, এরকম। ওই মহিলার সাথে নাকি মুন্নি আলাপ করছে যে বাচ্চা নষ্ট করবে, এই কথা কাজল আমারে বলল। তো বন্ধু, কাজল যখন আমাকে এটা বললো, আমি আর মামাতো ভাইয়ের কাছে গেলাম না, আমি ওই মহিলার কাছে গেলাম সন্ধ্যার সময়। মহিলার গিয়ে যখন জিজ্ঞেস করলাম, মহিলা আমার কাছে বলে না। মহিলা আমারে বলতেছে যে না, একজনের গোপন বিষয় আরেকজনের কাছে বলাটা ঠিক হবে না, আমি বলতে পারবো না। আমি মহিলাকে অনুরোধ করে বললাম যে আপনি আমার কাছে বলেন, এবং আমার কাছে বললে এটা ভালোই হবে, এটা খারাপ হবে না, আপনি আমার কাছে বলেন। আমি রিকোয়েস্ট করে, অনুরোধ করে, এবং শেষ পর্যন্ত কিছু টাকা পয়সার মাধ্যমে মহিলাকে রাজি করাই। এবং কিছু টাকা পয়সা দিলে পরে মহিলা তখন আমার কাছে সত্যতা স্বীকার করে। মহিলা তখন আমাকে বলে যে হ্যাঁ, মুন্নির পেটে বাচ্চা আছে, মুন্নি বলছিল ওই বাচ্চা নষ্ট করবে কিভাবে, আমার কাছে আসছে, আমার কাছে পরামর্শ চাইছে। তখন তুমি আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছি, আল্লাহ এটা কি, আমি ওরে এত ভালোবাসি, এত ভালোবাসি আমি ওকে ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারি না। আমার সেই ভালোবাসার মানুষটা আমাকে এইভাবে ধোকা দিল, আমার সাথে এইভাবে বেইমানি করলো, আমার সাথে চিটিং করলো। এটাও কি করলো, কেন করলো আমার সাথে এই কাজটা? অ্যাটলিস্ট ও কেন করলো? আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, আমি তোকে খুব ভালোই বেসেছিলাম। মাথার উপর তখন আসমানটা ভেঙে পড়লো, চোখ দুটো প্রায় অন্ধকার হয়ে গেল, কান্না করতে শুরু করলাম। এবং এরপরে প্রায় 2-3 দিনের মতো আমি মুন্নির সাথে কথাবার্তা বলি না, মুন্নির সাথে দেখা সাক্ষাৎ করি না। আর আমিও তখন অনেকটা খারাপ হয়ে গেলাম, মানে রাস্তাঘাটে খারাপভাবে চলাফেরা করি, কারোর সাথে কথা বলি না, এক অন্যরকম মানুষে তখন আমি হয়ে গেলাম। তো আমার আব্বা আম্মা যেহেতু বুঝেই গেছে যে আমি মুন্নিকে ভালোবাসি বা মুন্নিকে প্রেমের প্রস্তাব দিয়েছি, মানে মুন্নিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছি, বাবা মা তখন আমার জন্য মেয়ে খুঁজতে শুরু করলো। মানে তারা বুঝে গেছে যে আমার বিয়ের বয়স হয়েছে, আমাকে বিয়ে করাই দিবে। এদিকে সেদিকে বিভিন্ন দিকে মেয়ে খুঁজতেছে। এরকম করতে করতে একটা মেয়ে আমার জন্য ঠিক করে ফেলে, আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা মেয়ে আমার জন্য ঠিক করে, ওই মেয়েটাকে আমাকে বিয়ে করাবে। তা আমিও তখন ওই মেয়েকে বিয়ে করার জন্য এক কথা রাজি হয়ে গেলাম, যেহেতু মুন্নি আমার সাথে চিট করছে,
মুন্নি আমার সাথে বেইমানি করছে, তো যদি আমার আব্বা আম্মা আমাকে অন্য কোথাও বিয়ে করায়, আমি অন্য কোথাও বিয়ে বসে যাব, মানে মুন্নির সাথে থাকবো না বা মুন্নির সাথে আমি আর কোনো রকম রিলেশন রাখবো না, এরকম একটা পরিকল্পনা তখন আমার মাথায় চলে আসছিল। এবং এইটা আসার পরে আমি তখন আমার আব্বা আম্মাকে বলেই দিলাম যে ঠিক আছে, তোমরা আমার জন্য মেয়ে দেখো। তো আব্বা আম্মা মেয়েটি দেখতেছে, কথাবার্তা চলতেছে। এরই মাঝে প্রায় কিছুদিন পরে, সপ্তাহখানিক পরে, একদিন দুপুরবেলা হঠাৎ করে মুন্নি আমাদের বাড়িতে আসছে। দুপুরের মধ্যে আমাদের বাড়িতে আসার পরে আমি ওর সাথে কথা বলি না। তো আয়শা আমার ছোটো বোনের বলতেছে যে আলতাফরে একটু ডাইকা দেন। তো আমার ছোটো বোন আমার ডাকছে, ডাকার পর আমি বললাম যে কী হয়েছে? তাই আমার বলতেছে তোমার সাথে আমার একটু কথা আছে, তুমি আমার সাথে একটু দেখা করবা। আমি বললাম যে না, পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখনই তো আমার বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল। আমার আব্বা বিয়ের কথাবার্তা ফাইনাল করে ফেলছে, মেয়ের পরিবারের সাথে কথাবার্তা দিয়ে ফেলছে যে আমি বিয়ে করব। তাই আমি তখন মুন্নিরে বললাম যে মুন্নি, আসলে পসিবল না, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করে ফেলছে, মেয়ের পরিবারের সাথে কথাবার্তা মোটামুটি আমাদের হয়ে গেছে, তো এখন আর আমি তোমার সাথে কথা বলতে চাই না। আমাদের মাঝে যা কিছু হয়েছে, যেটা হয়েছে সব কিছু ভুলে যাও, আমি আর কোনো কিছুতেই সামনের দিকে যেতে চাই না। আমি কিন্তু তখন তারে বলি না যে তুমি আমার সাথে এরকম চিটিং করছো বা তোমার পেটে বাচ্চা আছে এটা তুমি আমার কাছে হাইড করছো, লুকাইছো, তুমি তোমার মামাতো ভাইয়ের বাচ্চা পেটে নিছো, এগুলো কিন্তু ওর কিছু বলি না। ও তখন আমাকে বলে, আলতাফ তুমি কি আমাকে একদিনের জন্য ভালোবাসো নাই? আমি বললাম হ্যাঁ ভালোবাসছি। ও আমাকে বলে, যদি একদিনের জন্য ভালোবেসে থাকো তাহলে আজকে রাত 9টায় আমাদের বাড়িতে একটু আইসো। যদি একদিনের জন্য ভালোবেসে থাকো, আজকে রাত 9টায় একটু আমাদের বাড়িতে আইসো, আমি প্রমাণ করাই দিব যে আমার পেটে কারো বাচ্চা নাই, আমার পেটে কারো বাচ্চা নাই। আমি এটা প্রমাণ করাই দিব যে তুমি আজকে, শুধুমাত্র আজকে রাত 9টার দিকে একটু আমাদের বাড়িতে আইসো, মানে আমার ঘরে আইসো। আমি তখন বললাম যে না, আমার যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে এবং আমার আব্বা আম্মা বিয়ের কথাবার্তা বলেই ফেলছে, তো এই অবস্থার মধ্যে আমি আর তোমার বাসায় যেতে চাই না, আমি এটিকে সামনের দিকে বাড়াইতে চাই না। আমাকে বলে, আমি জানি তো তুমি কি বলতে চাচ্ছ, আমার পেটে যে বাচ্চা নয় এটা আমি প্রমাণ করাই দিব, তুমি আইসো। তাই আমি বললাম যে ঠিক আছে যাবো। এই কথাগুলো কি স্কিপ করো, আমি তখন ওখান থেকে বিদায় করি। বিদায় করে দেওয়ার পরে আমার কাছে তখন মনে হলো যে চোখের দেখাও তো মাঝে মাঝে অনেক কিছু ভুল হয়। আমরা চোখে যেটা দেখি এটার মাঝেও তো অনেক সময় অনেক কিছু ভুল থাকে। মানে এমন তো হতে পারে যে না, ওর পেটে কোনো বাচ্চা নাই, বা এমনটাও তো হতে পারে মানে ওর প্রতি তো আমি ইমোশনাল ছিলাম, আমি তোকে ভালোবাসছি, প্রচণ্ড রকমের ইমোশন ছিলাম, যার জন্য বাস্তবতা বুঝতে পারি নাই যে কোনটা রিয়েল কোনটা ফেক, এটা বুঝতে পারি নাই। এবং বুঝতে না পারার কারণে একটা পর্যায়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এরকম করেই বলতেছ আমি যাবো। এই কথা বলে ওকে বিদায় করলাম এবং রাত 9টার দিকে আমি তখন ওদের বাসার দিকে গেলাম যে কি হয়েছে বা কেন এটা হইলো বা ও কী প্রমাণ করবে, আমি তখন ওকে দেখবো। তো 9টার দিকেও আমরা যে ওর যে ঘরে ওর সাথে দেখা করতাম ওই ঘরের মধ্যে যাই। এই ঘরটা রাস্তার পাশে একটা ঘর ছিল, মানে ওদেরই ঘর, মানে ওদের মেহমান অতীত আসলে ওই ঘরের মধ্যে যায়। ওই সময়টাতে এই ঘরটাকে কাছারি ঘর বলা হতো, মানে কাছারি ঘর বলা হতো। তো আমি ওই কাছারি ঘরের মধ্যে গিয়ে তখন বসছি। বসার পরে কিছুক্ষণ পর ও তখন আসছে, আইসা ও কান্না করতেছে, মানে ওর চোখে একদম মানে জল পড়তেছে। আমি বললাম মুন্নি কান্না করো না, আমাকে এখানে কেন ডেকে আনছো বা কী বলার জন্য আসছো আমাকে বলো। ও আমাকে বলে, আচ্ছা আলতাফ তুমি কি আমাকে কোনোদিনও ভালোবাসো নাই? আমি বললাম ভালো তো বাসছি, আর ভালোবাসছি বলেই তো অন্ধের মতো বিশ্বাস করছি, আর তাই তুমি আমাকে অন্ধ বলে ঠকিয়ে দিয়েছো। ও আমাকে বলে, আমি তোমাকে ঠকাই নাই, তুমি ভুল মানুষের কথা শুনছো, অন্য মানুষের কথা শুনছো এবং তাদের কথা শুনে তুমি উল্টাপাল্টা চিন্তা করতেছো, আমি তোমাকে ঠকাই নেই। আমি বললাম তাহলে কি অমুক খালা মিথ্যা কথা বলছে? খালা তো বলছে তুমি তার কাছে গেছো পেটের বাচ্চা নষ্ট করার জন্য, তোমার মামাতো ভাইয়ের সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল। ও আমাকে বলে, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবা না এখন? আমি বললাম যে না, বিয়ে করার তো প্রশ্নই আসে না, আমার আব্বা আম্মা অন্য জায়গায় আমার জন্য বিয়ে ঠিক করে ফেলছে, আমি সেই জায়গায় বিয়ে করব। বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে গেছে, তো এখন তো আর এইসব কথাবার্তা বলে লাভ নাই, আমি সেখানেই বিয়ে করব। ও তখন আমারে বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি মরে যাব, আমি কিন্তু আত্মহত্যা করব। আমি বললাম তুমি আত্মহত্যা করো আর যাই করো এটা আমার দেখার বিষয় না, আমার বাবা মা যেখানে আমার জন্য মেয়ে ঠিক করে ফেলছে, মেয়ের সাথে পরিবারের সাথে কথাবার্তা বলে ফেলছে, সেখানে আর আমি তোমার সাথে কোনো সম্পর্কে থাকতে চাই না। এই কথা বলার পরও কান্না করতেছে। কান্না করে আমি বললাম যে ঠিক আছে আমি চলে যাই, কিন্তু কান্নাকাটি করতেছে, আমি ইমোশনাল হয়ে যাব। আমি যখন চলে যাওয়ার জন্য উঠলাম ওই মুহূর্তে ও তখন পিছন থেকে আমার হাত টান দিয়ে ধরছে। হাত টান দিয়ে ধরে আমার বলতেছে যে এত সহজে আমার ছেড়ে চলে যাবা? আমি বললাম মুন্নি কী বলতে চাও, এত সহজে মানে এত সহজে কী আছে? তুমি আমাকে আসতে বলছো, আমি আসছি, এবং আসার পরে তুমি আমাকে কী প্রমাণ দিবা? কোনো কিছুই প্রমাণ দিচ্ছ না, এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছো। আমার এই কান্নাকাটি দেখতে আর ভালো লাগতেছে না, যার জন্য আমি এখান থেকে চলে যাব। ও আমাকে বলে, যদি যেতে হয় তাহলে আমাকে বউ বানাইয়া
এই ঘর থেকে তোকে নিয়ে যাওয়া লাগবে, আমাকে বউ বানিয়ে তুই আমাকে এই ঘর থেকে নিয়ে যাবি, অন্যথায় এই ঘর থেকে তুই একা একা যেতে পারবি না। আমি বললাম, আমি তোমাকে এই ঘর থেকে বউ বানায় নিয়ে যাব মানে এটি তুমি কী ধরনের কথা বলতেছো? আমি কেন তোমার এই ঘর থেকে বউ বানায় নিয়ে যাব? ও আমাকে বলে, তুই আমাকে এই ঘর থেকে বউ বানায় নিবি না? আমি বললাম যে না, আমি তোমাকে এই ঘর থেকে বউ বানায় নিতে পারবো না, আমি কেন নিব? এবং এই কথার মাঝে ওর সাথে তখন আমার তর্কাতর্কি হচ্ছে, মানে মানে একটু ঝামেলা হচ্ছে। ঝামেলার একটা পর্যায়ে তখন হঠাৎ করে আমাকে জড়াই ধরে চিৎকার করে বসলো। মানে এমন জোরে চিৎকার দিল যে আমার কাছে মনে হলো ওর চিৎকারের শব্দ ওর বাবা মা দুজনেই ওরা মনে হয় রেডি ছিল। এবং রেডি থাকা অবস্থা ওরা এসে ঘরে দরজা ধাক্কাইতে শুরু করে। ও তখন দৌড় দিয়ে গিয়ে দরজা খোলে। দরজা খোলার পরে ওর বাবা ওইখানে আমার মারতে শুরু করে, মানে রুমের মধ্যে গিয়ে মারতে শুরু করে। এবং মাইরা ওদের ঘরের উঠানে আমাকে তখন বাইদা ফেলে। একটা নারিকেল গাছ ছিল, নারিকেল গাছের সাথে আমাকে বাইদা ফেলে। আমার সাথে তখন কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। রাত্র 11টা বেজে গেল। 11টার দিকে আমার আব্বা আম্মাকে তখন খবর দেওয়া হলো। আমার আব্বা আম্মা আমাদের এলাকার মেম্বারকে নিয়ে তখন আমাকে দেখতে আসে। দেখতে আসার পরে তারা আমার আব্বা আম্মাকে বিস্তারিত খুলে বলে যে তোমার ছেলে আমার মেয়ের সাথে ধরা খাইছে ঘরের মধ্যে, আমার মেয়ের তো একটা মান সম্মান আছে, আমাদের তো একটা মান সম্মান আছে, আমার মেয়েটার তো আর বিয়ে হবে না। যেহেতু তোমার ছেলের সাথে আমার মেয়ে এক ঘরে ধরা খাইছে, এক ঘরে আমি ধরতে পারছি, তো আমার মেয়ের তো আর বিয়ে হবে না। আমার মেয়ের মান সম্মান যা আছে সব কিছুই শেষ হয়ে গেল, এবং এখন কি হবে? আমার আব্বা আম্মা তখন মুন্নির বাবা মারে বলতেছে, দেখেন আমার ছেলে তো বিয়ে ঠিক হয়ে আছে, আমরা অমুক জায়গায় বিয়ের কথাবার্তা বলে রাখছি, এখন এই অবস্থার মধ্যে যদি এরকম কোনো কিছু করেন তাহলে তো ভালো হবে না, আমার ছেলেটাকে ছেড়ে দেন, আমি ছেলেটাকে নিয়ে যাই। মুন্নির আব্বা আম্মা বলতেছে, ছেলে যদি নিতে হয় তাহলে আমার মেয়েরে জবাই দিয়ে নিয়ে যাও, হয় আমার মেয়েরে জবাই দিয়া তোমার ছেলেরে নিয়ে যাও, তা না হলে তোমার ছেলেরে দিয়া আমার মেয়েরে বউ সাজা আমার মেয়েরা ঘর থেকে নিয়ে যাও। আমার আব্বা বলে, এটা কী ধরনের কথা বলেন? এক জায়গায় আমি আমার ছেলের বিয়ের কথাবার্তা ঠিকঠাক করে রাখছি, এখন অন্য জায়গায় আমি কীভাবে বিয়ে করব, আমার ছেলের কীভাবে বিয়ে করাবো? এরকমভাবে তখন মেম্বার একটা টাইম নিল, দিনের 9টা বাজে তখন একটা দরবার হলো, এবং আমি সারাটা রাত ওই নারকেল গাছের সাথে আমাকে বেঁধে রাখছে। মুন্নি আমাকে এত নাকি ভালোবাসে, একটাবারের জন্য মুন্নি আমার কাছে আসে নাই, একটাবারের জন্য আমার সাথে ও কথাই বলে নাই। রাত 9টার দিকে, দিনের 9টা বাজে, তখন এই আমাদের পুরো গ্রামে, শুধু আমাদের গ্রাম না, আশেপাশের আরও 8-10টা গ্রামের সমস্ত মানুষ এখানে উপস্থিত। এবং এরই মাঝে আমি এটাও খবর পাইলাম যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ওই মেয়ের পরিবার এই ঘটনা জেনে গেছে। মেয়ের পরিবার এই ঘটনা জানছে যে এই ঘটনা আমার সাথে ঘটছে, এবং মেয়ের পরিবার নাকি বলে দিছে যে মেয়েরে, মানে তাদের মেয়েকে তারা আমার কাছে বিয়ে দিবে না। যেহেতু আমি একটা মানে চরিত্র খারাপ একটা ছেলে, তো তারা তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিবে না। তারা তখন এটা মোটামুটি মানে সিদ্ধান্ত নিয়ে নিছে। 9টার দিকে দরবার হলো, দরবারের মধ্যে সিদ্ধান্ত হলো যে আমি মুন্নিকে বিয়ে করা লাগবে, এবং মুন্নিকে বিয়ে করলে আমার এই ঘর থেকে, মানে এখান থেকে ছাড়বে, তা না হলে আমাকে আর ছাড়বে না। সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে তখন এই দিনে 10টা কি 10:30 বাজে মুন্নির সাথে আমার ওখানে বিয়ে হয়। এবং বিয়ে হওয়ার পরে দুপুর 12টা বাজে আমি তখন এই মুন্নিরে বউ সাজে আমি নিয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করেন, গাড়ির মধ্যে বসে মুন্নি আমারে বলতেছে, বলেছিলাম না, হয় এই ঘরে আমার লাশ থাকবে, আর না হয় এই ঘর থেকে তুমি আমাকে বউ সাজায় নিয়ে যাবা। বাড়িতে তখন আসি, এবং আসার পরে আমার আব্বা আম্মার মুখের দিকে তো তাকানো যায় না, তারা প্রচণ্ড রকমের মন খারাপ। রাতের বেলায় তখন আমার বাসর ঘর রেডি করা হলো, আমি মুন্নিকে নিয়ে বাসর ঘরে ঢুকলাম। বাসরে ঢুকে মুন্নিরে বললাম যে, মুন্নি তুমি এটা আমার সাথে কি করলা, আমার সাথে তুমি এটা কেন করলা, আমার অপরাধটা কী ছিল? ও তখন আমাকে বলতেছে, আমি তো অন্যায় কিছু করি নাই, আমি যারা ভালোবাসি তার কাছে আসার জন্য যা করা দরকার আমি তাই করেছি, আমি তো কোনো অপরাধ করি নাই। আমি বললাম, তাই বলে সমাজের সামনে আমার বাবা মায়ের মুখে চুনকালি মেখে আমাকে সারাটা রাত গাছের সঙ্গে বেঁধে এর পরের দিন বউ সেজে আমার ঘরে আসা কি তোমার খুব বেশি প্রয়োজন ছিল? ও তখন আমাকে বলে, এছাড়া তো আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না, তুমি আমাকে বলো আমি এছাড়া কী বা করতে পারতাম? এছাড়া তো আমার কোনো কিছু করার ছিল না, তোমাকে পাওয়ার জন্য শুধুমাত্র এই রাস্তাটাই আমার খোলা ছিল, যার জন্য আমি এই রাস্তাটাই অবলম্বন করেছি। মনের ভিতর এক পৃথিবী পরিমাণ কষ্ট নিয়ে পরে মুন্নির সাথে আমি আমার বাসর করি। মুন্নির সাথে আমার বাসর ঘর সম্পূর্ণ হয়, এবং সম্পূর্ণ হওয়ার পরে আমি সারাক্ষণই কান্নাকাটি করতাম, মানে তেমন কোনো কাজকাম করতাম না, ঘরের মধ্যে বসে বসে কান্না করতাম। বাচ্চা কাচ্চা, মানে এটা আমি বিয়েটা করে ফেললাম, এভাবে বিয়ে করে ফেললাম, সবাই আমারে খারাপ বলে, মানে 8-10 গ্রামের যত মানুষ আছে সবাই বলে আমি খারাপ, আমি ধরা খেয়ে বিয়ে করছি। মানে এর থেকেও বড় অপরাধ মনে হয় পৃথিবীতে আর কিছু হতে পারে না।
একটা মার্ডার করলে, একটা খুন করলে একটা মানুষ এতটা অপরাধী হয় না, প্রেম করে ধরা খেয়ে বিয়ে করলে যতটা অপরাধী। একবার যে আমিও তখন আমার বাবার সাথে বিভিন্ন জায়গায় যাই, আমি তখন আমার বাবার সাথে ঘানি ভাঙা সরিষার তেল বিক্রি করি, বিভিন্ন জায়গায় যে আপার সাথে সরিষার তেল বিক্রি করি, তখন বউ আছে, পরিবারের একটা খরচ আছে, আমাকে তো খরচের টাকা ম্যানেজ করতে হবে, খরচের টাকা জোগাড়জাত করতে হবে। এই জন্য আমি তখন আমার বাবার সাথে গিয়ে বিভিন্ন জায়গায় আমি তখন সরিষার তেল বিক্রি করি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে করে সময়গুলো পার হইতেছে, আর আস্তে আস্তে করে আমি এভাবে মানে কাজ করতেছি। প্রায় 2 থেকে 2.5 বৎসরের মতো কেটে গেল, এবং 2-2.5 বৎসরের ভিতরে মুন্নির ঘরে কোনো সন্তানাদি হলো না, কোনো বাচ্চা কাচ্চা হয় না। এবং বাচ্চা কাচ্চা না হওয়ার পরে আমার আম্মা তখন বলে বাচ্চা কাচ্চা হয় না, বেবি হয় না, কী কারণে হয় না। তো আমার আব্বা আম্মা কিন্তু লাস্টের দিকে মুন্নিকে মেনেই নেয়, যা হবার যেটা হবার সেটা তো হয়েই গেছে, এখন তো আর পুরনো কথা টেনে কোনো লাভ হবে না। যেহেতু আমি মুন্নিকে বিয়ে করে ফেলছি, তাহলে তো মুন্নি আমার বিবাহিতা বউ। আমার আব্বা আম্মা এটা চিন্তা করে মুন্নির সাথে কীভাবে অ্যাডজাস্ট হওয়া যায়, কীভাবে থাকা যায়, আমার আব্বা আম্মা তখন এই ভাবনায় ভাবতে থাকে। তো বিভিন্ন জায়গায় মুন্নিকে কবিরাজের কাছে নিয়ে যায়, ঠাকুরের কাছে নিয়ে যায়, এখানে ওইখানে নেয়, পানি পড়া, তাবিজ পড়া, এইটা ওইটা আইনা মুন্নির হাতে দেয়, মুন্নির শরীরে দেয়, কিন্তু কোনোভাবে আর কাজ হয় না। মুন্নির ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয় না, কোনো সন্তানাদি হয় না। এবং সন্তানাদি বাচ্চা কাচ্চা না হওয়াতে আমার আম্মু মানে অনেকটা টেনশানে পড়ে যায়, মাও অনেকটা মানে মন ভাঙা হয়ে যায় যে কী ব্যাপার, বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন, বেবি হচ্ছে না কেন। আম্মু তখন টেনশান করে, আব্বু তখন অনেকটা মানে টেনশানের ভিতরে পড়ে যায়। তো এরকম করতে করতে আমার আব্বা আম্মা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিল যে তারা আমাকে আরেকটা বিয়ে করাবে, এরকম আমার আব্বা আম্মা সিদ্ধান্ত নিল যে আমাকে আরেকটা বিয়ে করাই দিবে। তো এখন আমাকে আরেকটা বিয়ে করাই দিবে, এই কথাবার্তার মাঝেই হঠাৎ করে আমার আম্মা একদিন মারা যায়। মানে এই কথাবার্তার মাঝে আমার আম্মা কোনো রোগ ছিল না, কোনো অসুস্থতা ছিল না, আমাকে আরেকটা বিয়ে করাবে এরকম কথাগুলো উঠার কয়েকদিন পর আমার আম্মা হঠাৎ করে রাতের বেলায় মারা যায়। এবং আম্মার মৃত্যুতে আমার আব্বা আমার আম্মাকে অনেক বেশি ভালোবাসতো। আম্মা যখন মারা যায় আমার আব্বা তখন একরকম বোবা হয়ে যায়, মানে আম্মার মৃত্যুতে আমার আব্বা একরকম বোবা হয়ে যায়, কোনো কথাবার্তা বলতে পারে না, একেবারে ঘরবন্দি হয়ে যায়। তখন আমার আরেকটা বিয়ে করব কি, আমি তো তখন আরেকটা বিয়ের কথাই মাথায় নাই। আমি আমার আব্বা মা তো মারাই গেল, আর বাবাকে নিয়ে তখন টেনশনে পড়ে যাই। তখন আর বাবা সরিষার তেল বিক্রি করতে পারে না, ঘরের বাইরে যেতে পারে না। আমি তখন বিভিন্ন জায়গা থেকে ডাক্তার নিয়ে আসি আমার আব্বুর জন্য, কবিরাজ নিয়ে আসি আমার আব্বুকে ভালো করার জন্য, বাট আমার আব্বু আর ভালো হয় না। তখন এই বিয়ের ভূতটা মাথা থেকে বাদ দিলাম। প্রায় বৎসর খানিকের মতো কেটে গেল। তো বৎসর খানিক কেটে যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম আমার তো বাচ্চা কাচ্চা লাগবে, আমার তো বেবি লাগবে, এভাবে তো হতে পারে না, তাহলে আমি বিয়ে করব। ওই সময় আব্বা কিছুটা ভালো হয়ে যায়, মানে মোটামুটি একটু কথাবার্তা বলতে পারে, একটু হাঁটাচলা করতে পারে। আগে যেরকম একেবারে পরিপূর্ণভাবে ঘরবন্দি হয়ে গেছে, ঠিক এরকম না, অনেকটা ভালো হয়ে গেছে। তখন আমার আব্বা সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। তো বিয়ের কথাবার্তা তখন আমার আব্বা মেয়ে খুঁজতেছে, আমাকে বিয়ে করাবে, বাচ্চা কাচ্চার জন্য আরেকটা বিয়ে করানো আর কি, এরকম একটা বিষয়। তো এরই মাঝে দেখা গেল যে মুন্নি তখন আমাদের এলাকাতে, মানে আমাদের এলাকাতে বলতে আমাদের এলাকার আমার দাদিকে আমরা যেখানে কবর দিয়েছিলাম, দাদির কবরের পাশে একটা বিশাল বড় বটগাছ আছে। তো অনেক দিন লোকমুখে শুনতেছিলাম, মানুষের মুখে শুনি ওই বটগাছের নিচে নাকি মানে এক মহিলা, যে মহিলার শরীর ছিল সম্পূর্ণ শ্বেতাঙ্গ, মানে সাদা শরীরের এক মহিলা নাকি এই বটগাছের নিচে বসে বসে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, মানে কোরআন পাঠ করে এবং মধুর সুরে কোরআন পড়ে। গ্রামের অনেকেই এই কথা বলে, এবং বলার পরে এবং যেহেতু মহিলা অনেকটা মানে ধার্মিক একজন মহিলা, বয়স্ক একজন মহিলা, মানে বটগাছের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করে এবং পর্দা করে সুন্দর করে কোরআন পড়ে। এই জন্য আমাদের গ্রামের বিভিন্ন মানুষ, ধরেন কোনো বাড়ি থেকে চাউল ডাউল এটা ওইটা মহিলাকে খেতে দেওয়া হয়, মহিলার কাছে নিয়ে যাওয়া হয়, মহিলাকে খেতে দেয় এবং মহিলা এগুলা খায়। এরকম করে মহিলা ওই বটগাছের নিচেই বসবাস করে। একদিন দুপুরবেলা হলো কি, ওই শ্বেতাঙ্গ মহিলাকে মুন্নি আমাদের ঘরে নিয়ে আসছে দুপুরবেলা। এবং এই মহিলাকে ঘরে আনার পরে আমি একটু অবাক হয়ে মুন্নিরে জিজ্ঞেস করলাম যে মহিলা থাকে বটগাছের নিচে, ওখানে বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করে, সবাই বলে মহিলা নাকি পাগল, মহিলার মাথায় সমস্যা আছে, এইরকম একটা মহিলার তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে নিয়ে আসলা, কারণটা কি? ও তখন আমারে বলে যে আমি মহিলারা মা ডাকছি। কথাগুলো খেয়াল করেন, মানে আমারে বলে আমি মহিলারা মা ডাকছি। আমি তখন বললাম যে তোমার তো মা আছে, তোমার মা থাকার পরেও তুমি আরেকটা মহিলার মা ডাকলা? ও বলে হ্যাঁ, আমি ওনাকে মা ডাকছি, ওনারা আমি আমার ঘরে রাখবো। মানে হঠাৎ করে ওর এই মাথায় আইডিয়া কোত্থেকে আসলো, বুদ্ধি কোত্থেকে আসলো, বা এই পরিকল্পনা কীভাবেই করলো, আমি কিছুই বুঝলাম না।
আমারে বলতেছে যে আমি এই মহিলাকে মা ডাকছি, এই মহিলা আজ থেকে আমার সাথে থাকবে, আমার ঘরে থাকবে। যদি আমার এই ঘরে সতীন আসে তাহলে আমি মহিলার সাথেই বেরিয়ে যাব। তা আমি আর কোনো কিছু বললাম না। রাতেও মহিলার সাথেই ঘুমাইলো, আমার সাথে না, মহিলার সাথেই ঘুমাইলো। এই মহিলার শরীরও অতটা পরিষ্কার ছিল না, কাদা ময়লা মাখা শরীরের মহিলার সাথে ও রাত কাটাইলো। পরের দিন সকালবেলা আমি ঘর থেকে বেরোচ্ছি, মহিলা তখন আমার ডাক দিল, ওই শ্বেতাঙ্গ মহিলা আমাকে ডাক দিয়ে বলতেছে যে বাবা যান একটু এদিকে আসো। তো আসছি, আসার পরে মহিলা আমার বলে, আপনি কোরআন পড়তে পারেন? আমি বললাম যে না, আমি পারি না। আসলে আমি কোরআন পড়তে পারতাম না, কিন্তু এমনি সূরা কেরাত কিছু পারতাম, কিন্তু কোরআন পড়তে পারি না। পরে আমাকে বলে, আমি আপনাকে কোরআন পড়ানো শিখাবো, আপনি শিখবেন সকালবেলা। তা আমি বললাম যে না, আমি কাজে যাব। পরে মহিলা আমার বলতেছে, আমি একটু কোরআন পড়াতে চাই, আপনি পড়বেন না, আপনি কাজে চলে যাবেন, আপনি বসেন। তো একটু জোরাজোরি করে আমি তখন উজু করলাম। উজু করে এসে মহিলার পাশে বসছি। মহিলা আমাকে কোরআন পড়াইতেছে, কোরআনের আলিফ বা তা সাগুলো আমাকে এরকম করে পড়াচ্ছে, আমি পড়তেছি। তাই আমি মহিলা আমারে বলতেছে, প্রায় 1 ঘন্টার মতো মহিলা আমাকে ওখানে কোরআন শিখাইলো। 1 ঘন্টা পরে মহিলা আমারে বলে, আলতাফ বাবাজি একটা কথা বলি, আপনি আপনার বউ মুন্নিরে ছাইরেন না। আমি বললাম যে না, আমার তো বাচ্চা কাচ্চা লাগবে, আমি তো মুন্নিরে ছাড়বো না, মুন্নিও থাকবে আর আমি আরেকটা বিয়ে করব। আমার বাচ্চা কাচ্চা লাগবে, আমার তো পরিবার বাড়াইতে হবে, আমি একটা বিয়ে করব। মহিলা তখন আমারে বলতেছে, আপনি বিয়ে করেন না, আপনার বউ মুন্নির ঘরে আল্লাহ আপনাকে একটা মানিক দিবে, আপনি আমারে 2 মাস সময় দেন। মহিলা আমারে বলে, আপনি আমাকে 2 মাস সময় দেন, 2 মাসের ভিতরে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় আপনার ঘরে সন্তান আসবে, আপনি আরেকটা বিয়ে করেন না। তা আমি তখন বললাম যে আপনি কি বলেন, আজকে এতগুলো বছর সংসার করতেছি, এতগুলো বছর আমরা একসাথে আছি, কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, এখন বুঝি 2 মাসের মধ্যে বাচ্চা হয়ে যাবে? মহিলা তখন আমাকে বলতেছে, যদি 2 মাসের মধ্যে বাচ্চা না হয় তাহলে আপনি বিয়ে করে ফেলেন, যদি 2 মাসে বাচ্চা কাচ্চা না হয় তাহলে আপনি বিয়ে করে ফেলবেন, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমি আপনার কাছে 2 মাস সময় চাইছি, আপনি শুধু আমাকে 2টা মাস সময় দেন। তো এই দিক দিয়ে তো মা মারা গেল, বাবা অসুস্থ ছিল দীর্ঘদিন, এখন মোটামুটি একটু ভালো আছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে 2 মাস সময় দিই, সমস্যা না, আমি 2 মাস পরেই বিয়ে করব। এই মহিলা এই কথা বলার প্রায় 1 মাস পরেই মুন্নি আমারে বলতেছে যে ওর যেই মেয়েদের যে পুরো একটা প্রতি মাসে একটা সমস্যা থাকে, ওটা নাকি বন্ধ হয়ে গেছে। আমি বললাম কি বলে, এটা বন্ধ হয়ে গেছে? বলে হ্যাঁ, এবং তারই 2 মাস পরে আমি খবর পাই যে ও বেবি কনসেপ্ট করে ফেলছে, পেটে বাচ্চা আসছে। এইটা পুরো অবাক একটা বিষয়টা কীভাবে সম্ভব, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে যে এইভাবে। আর ওই শ্বেতাঙ্গ মহিলা তখন আমাদের বাসায় থাকতো। মুন্নি একেবারে নিজের মায়ের মতো মহিলার সেবা যত্ন করতো, মহিলার খাবার দাবার থেকে শুরু করে যত যা লাগে সমস্ত কিছু মুন্নি অ্যারেঞ্জ করতো। এবং এই মহিলাকে ছাড়া মুন্নি কোনো কিছুই বুঝতো না। খাইতে গেলে মহিলা, ঘুমাইতে গেলে মহিলা, থাকতে গেলে মহিলা, সমস্ত জায়গায় শ্বেতাঙ্গ মহিলাটাকে মুন্নি নিজের মায়ের আসনে বসায়। এমন করে 1 দিন 2 দিন করে সময়গুলো পাস হচ্ছে, আর মুন্নির গর্ভে তখন সন্তান আসে। এবং আলহামদুলিল্লাহ এরকম করতে করতে আমার ঘরে একটা পুত্র সন্তান হয়, আমার একটা ছেলে হয়। এবং আমার ছেলেটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। আমার ছেলের নাম রাখি আমি মোহাম্মদ আলম, এবং আলম রাখি আমার সন্তানের নাম। সন্তান দেখতে খুবই সুন্দর হয়, মায়াবী সুন্দর চেহারার একটা আমার বাচ্চা হয়। এবার তো ধরেন এই মহিলাকে আমরা অনেকটা আদর যত্ন করি, ভালোবাসি। মহিলা আমাদের ঘরে আসছে এবং আমার পুরো দৃঢ় বিশ্বাস এই মহিলা আসার কারণে আমার ঘরে সন্তান হয়েছে, বা আমি বাবা ডাকটা শুনতে পাইছি। আমি এই মহিলার আমার নিজের মায়ের মতো ভক্তি করি। যেহেতু আমার মা মরে গেছে, আমি মহিলাকে আমার মা ডাকি। আমার মা যেহেতু মারা গেলে মহিলারা বললাম যে আপনি আমার মা, আমি মহিলাকে পুরো আমার মায়ের আসনে বসাই। তো মায়ের আসনে বসায় আমার বাচ্চাটা তখন হইলো। বাচ্চাটা হওয়ার কয়েক মাস পরে, প্রায় আপনার 8 থেকে 9 মাস পরেই এই মহিলা তখন আমার বলতেছে, তুমি তো আমার মা ডেকে ঋণী করে ফেললা, আমাকে তুমি মা ডাকলা, আমার নিজের কোনো সন্তান নাই, আমি তোমার আমার সন্তান বানাইলাম, আল্লাহ আমার কোনো সন্তানাদি দেয় নাই, আমি তোমার আমার সন্তান বানাইলাম, তুমি আমার সন্তান। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। মহিলা আর আমি মা ডাকছি, মহিলা আমার এই সন্তান ডাকছে। তো এরকম করে মহিলা একদিন আমারে বলে যে তুমি করোটা কি, কাজটা কি করো? আমি বললাম আমি আমার আব্বা আগে যেই ব্যবসা করতো ওই ব্যবসাই করি, হেঁটে হেঁটে গ্রামে গ্রামে আমি সরিষার তেল বিক্রি করি, ঘানিভাঙ্গা খাঁটি সরিষার তেল বিক্রি করি। মহিলা আমাকে তখন বলে, এটা তো কোনো ব্যবসা হতে পারে না, এটা কোনো কাজ হতে পারে না, তুমি এই কাজ করে কিভাবে চলবা, এই ব্যবসা করে কিভাবে চলবা? এবং মহিলা আমাদের ঘরে আসার পরে না ভাই অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে যখন বটগাছের তলে বসে কোরআন পড়তো সবাই তারা পাগল বলতো, যে মহিলা একটা পাগল, তার ব্রেনে সমস্যা আছে, এইটা ওইটা বলতো। বাট মহিলা যখন আমার ঘরে আসে, আর আমার বউ মুন্নি যখন মহিলার সেবা যত্ন করে,
খাওয়া দাওয়া করায়, গোসল করায়, মহিলার সেবা যত্ন করে মহিলা পাগল থেকে অনেকটা ভালো হয়ে গেছে, মানে সম্পূর্ণ রকমের ভালো হয়ে গেছে। কিন্তু প্রতিদিন সকালবেলা এই মহিলার মুখের কোরআনের শব্দ শুনে আমার ঘুমটা ভাঙতো। আর এই মহিলা এত মধুরভাবে কোরআন পড়তো ভাই, তার কোরআন পড়ার ধ্বনিগুলো মানে সাউন্ড এত সুন্দর ছিল যে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, মহিলা কোরআন পড়তো, আমি মহিলার পাশে বসে থাকতাম এবং মহিলাকে আমি আমার নিজের মায়ের মতো দেখতাম, অনেক আদর যত্ন করতাম, ভালোবাসতাম। এবং আমার সন্তানটা আস্তে আস্তে বড়, তো মহিলা আমাকে বুঝিয়ে বলতেছে যে আমি এই ব্যবসাটা ছেড়ে অন্য কোনো একটা কিছু করার জন্য, অন্য কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য, তা না হলে ওই সময়টাতে মানুষজন বিদেশ যাইতো, আমার বলে বিদেশে চলে যাওয়ার জন্য। তা আমি বললাম যে না, আমি বিদেশে যাব না, আমি বিদেশে যাওয়ার টাকা কোথায় পাবো, এখন বিদেশ যেতে অনেক টাকা পয়সা লাগে, আমি এত টাকা পয়সা কোথায় পাবো। মহিলা তখন আমাকে বলে যে আমি যদি তোমার বিদেশের মানে বিদেশ যাওয়ার টাকা ম্যানেজ করে দিই, মানে জোগাড় করে দিই, তাহলে কি তুমি বিদেশ যাবা? তো মানে আমি জানি না মহিলা হঠাৎ আমাকে কেন বিদেশ পাঠাতে চায় এবং তিনি কেন আমাকে বলে যে বিদেশ যাওয়ার জন্য। পরে আমি বললাম যে ঠিক আছে, যদি আপনি আমাকে টাকা ম্যানেজ করে দিতে পারেন তাহলে আমি চেষ্টা করব। এটা আজ থেকে বহু বছর আগের কথা। পরে আমার উনি পাসপোর্ট বানায়। ওই সময় কিন্তু বিদেশে অ্যাভেলেবেল লোকজন না, মানে এরকম না যে প্রতি গ্রামে গ্রামেই লোকেরা বিদেশ থাকে, তা কিন্তু নয়, খুবই কম বিদেশে আছে মানুষ, বাট খুবই কম। পরে এই মহিলার কথা মতো তখন আমি পাসপোর্ট বানাই এবং পাসপোর্ট বানানোর কিছুদিন পরে মহিলা তখন আমাকে ময়মনসিং পাঠায়। আমাকে একটা চিঠি লিখে একটা লোকের ঠিকানা দিয়ে আমাকে তখন ময়মনসিংহে পাঠায়। আবার মহিলার সুন্দর হাতের লেখা, অনেক সুন্দর চিঠি লিখতে পারতো, যার চিঠির ভাষা অনেক সুন্দর। এরকম একটা চিঠি লিখে আমার তখন ময়মনসিং পাঠায়। ময়মনসিং একটা ঠিকানা দিয়ে আমাকে পাঠায়। আমি তখন এই চিঠি নিয়ে, মানে ওই মহিলার চিঠি নিয়ে আমি তখন ময়মনসিংয়ে যাই। ময়মনসিং ভালুকা বলে একটা জায়গা আছে, ভালুকার ওখানে একটা মেম্বার বাড়িতে আমি তখন যাই। একটা মেম্বারের ঠিকানাতে মেম্বার বাড়িতে যাই এবং যাওয়ার পরে মেম্বারের হাতে আমি তখন চিঠিটা দিই। মেম্বার তখন চিঠিটা পরে, চিঠির মধ্যে কী লেখা ছিল এটা কিন্তু আমি জানি না, মানে চিঠির মধ্যে কী লিখছে এটা আমি জানি না। মহিলার চিঠিটা আমাকে দিল, আমি এটা দিলাম এবং দেওয়ার পরে সেই মেম্বার সাহেব আমাকে বলে তোমার নাম কি? আমি বলে আমার নাম হচ্ছে আলতাফ ব্যাপারী। উনি বলে যে মহিলা চিঠি লিখছে, উনি কোথায় আছে? আমি বললাম যে উনি আমাদের এলাকাতেই আছে, আমার ঘরেই আছে। আমি ওনাকে মা ডাকছি, উনি আমাকে ছেলে ডাকছে। পরে লোকটা আমারে বলে যে আচ্ছা ঠিক আছে, মহিলার কিছু জিনিস আমার কাছে আছে, এই জিনিসগুলো তোমাকে দিয়ে দিব। এই বলে একটা পোটলা, এরকম একটা পোটলা মহিলার এই ছেলেটা, মানে ওই মেম্বার তখন আমার হাতে দিল। একটা রাত আমি ওইখানে থাকলাম, ময়মনসিংহের ওই মেম্বারের বাড়িতে ভালুকায় এক রাত থাকলাম। পরের দিন সকালবেলা আমি আবারও পুনরায় মানে আপনার রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমি বুঝতে পারলাম যে এটার মধ্যে গয়না, মানে স্বর্ণ গয়না ছিল। আমি খুলে দেখছি গাড়ির মধ্যে বসে, আমি দেখলাম যে স্বর্ণ গয়না এবং অনেক গয়নাগাটি আছে। তো আমি তখন গেছি এবং যাওয়ার পরে এগুলো আমি মহিলার হাতে দিলাম, মানে শ্বেতাঙ্গ মহিলার হাতে দিলাম। উনি এগুলো দেখে আমার বলতেছে যে না, এগুলো আমি তোমার জন্যই আনাইছি, এগুলো তুমি বিক্রি করো, বিক্রি করে তোমার বিদেশ যাওয়ার টাকা পয়সা জোগাড় করো এবং তুমি বিদেশ চলে যাও, এগুলো আমি তোমার জন্যই আনছি। পরে আমি বললাম যে আপনি এইগুলো আমার জন্য আনছেন, মানে এটা কেমন কথা, বা আপনার নিজের কোনো ছেলে মেয়ে নাই? তো উনি বলে যে না, এগুলো আমি তোমার জন্যই আনছি, তুমি এগুলো বিক্রি করো। পরে পাসপোর্ট বানাইলাম, পাসপোর্ট বানিয়ে এগুলো বিক্রি করে তখন আমি সৌদি আরবের জন্য ভিসার ব্যবস্থা করলাম এবং সৌদি আরবে তখন আমাকে পাঠানো হলো। আমি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলাম, পাসপোর্ট ভিসা সব কিছু ওকে করে সৌদি আরব যাচ্ছে। এবং সৌদি আরবের জিদ্দাতে যাওয়ার পরে, মানে ওই ওদের বিমানবন্দরে যখন যাই, সেখানে যাওয়ার পর আমাকে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেয় না। এয়ারপোর্টের ভিতরে, মানে এয়ারপোর্ট থেকে আমাকে ওই দেশে যেতে দেয় না। তারা বলে আমার ভিসাটা নাকি গলা কাটা ভিসা, মানে অন্য কোনো মানুষের ভিসার উপরে আমার ভিসাটা লাগানো হয়েছে, আমাকে ওই ভিসাতে ঢুকতে দিবে না। তো ওই জেলে, মানে ওই যে সফর জেল বলে একটা জেল আছে, ওই জেলে আমাকে তখন ঢুকায়। প্রায় 3 থেকে 4 দিনের মতো আমাকে ওখানে রাখে এবং 3-4 দিন পরে ওই এয়ারপোর্ট এরিয়া থেকে আমাকে পুনরায় আবারও বাংলাদেশে রিটার্ন করে। তো বাংলাদেশে রিটার্ন করে বাংলাদেশে চলে আসি। আসার পরে যেই লোকে আমারে পাঠায়, মানে যার মাধ্যমে আমি যাই, আমি সেই লোককে ধরি যে আপনি আমাকে বিদেশ পাঠাইছেন এবং আপনার মাধ্যমে আমি গেছি, কিন্তু আমার এই ঘটনা ঘটছে। তো সেই লোক আর আমার কোনো টাকা পয়সা দেয় না, আমি যতই ওই লোকের কাছে টাকা চাই, পয়সা চাই, মানে ওই লোক আমাকে কোনো টাকা পয়সা দেয় না। এবং না দেওয়ার পরে আমি আবারও প্রচণ্ড অভাবে পড়ে যাই। একে তো এতগুলো টাকা মার খেয়ে আসছি, সৌদি আরব এয়ারপোর্ট থেকে ফিরে চলে আসছি, প্রচণ্ড রকমের অভাব দেখা দেয়, মানে চলতে পারি না, এতটা অভাব দেখা দেয়। তো পারিবারিক অবস্থা তখন খুবই খারাপ। ওই মুহূর্তে ওই মহিলা যারা আমি মা ডাকছিলাম, সে আমাকে নিয়ে পুনরায় আবারও ওই মেম্বারের বাড়িতে আসে। মেম্বার বাড়িতে আসার পরে মেম্বারকে মহিলা কি বলে জানি না, মেম্বার এই মহিলাকে অনেকগুলো কাঁচা টাকা দেয়। ওখানে প্রায় 2-3 লাখ টাকার মতো হবে টাকা দেয়
এই টাকাগুলো নিয়ে মহিলা পুনরায় আবারও রংপুরে আমার সাথে আসে, এসে আমাকে বলে এবার আর বিদেশ যাইও না, এই টাকাগুলো দিয়ে কোনো একটা ব্যবসা বাণিজ্য করো। এই মহিলা আমাকে আবারও টাকা দেয়। এবার যখন আমাকে টাকা দেয় সেই টাকাগুলো দিয়েই আমি আমাদের এলাকাতে একটা দোকান দিই, একটা মুদির দোকান দিই, বিশাল করে একটা মুদির দোকান দিই। ওই সময়টাতে 2-3 লাখ টাকা মানে বিশাল টাকা, বর্তমান সময়ে 20-25 লাখ টাকার সমান হবে। এবং এই টাকাগুলো দিয়েই আমি তখন একটা দোকান দাঁড়াও করাই এবং দোকানটাতে আমার ইনকামও ভালো হচ্ছে। আমার ছেলেটা তখন প্রায় অনেকটা বড় হয়ে যায়, মোটামুটি একটু একটু করে হাঁটতে পারে, মানে হাঁটার মতো একটা বয়স হয়েছে, হাঁটা চলা করতে পারে। পরে আমি ব্যবসা বাণিজ্য করে আমার টাকা পয়সা অনেক হয়, দোকানপাট করে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা হয়। এবং টাকা পয়সা হওয়ার পরে মাথার মধ্যে একটা অন্যরকম বুদ্ধি আসে। বুদ্ধি আসলে ঠিক বলবো না, মানে একটা শখ জাগে মনের মধ্যে যে আমি তো সৌদি আরবে গেছি, আমি তো এয়ারপোর্টে ঢুকতে পারি নাই, মানে এয়ারপোর্ট থেকে বেরোতে পারি নাই, আমি আবারও সৌদি আরবে যাব। পরে সৌদি যাওয়ার জন্য কাগজপত্র ঠিকঠাক করে সৌদি হয় না, সৌদি না হওয়ার পর আমি তখন কাতারের জন্য ব্যবস্থা করি। তো কাতার চলে যাব, মানে আমার ব্যবসা বাণিজ্য কিন্তু ভালোই চলতেছিল, টাকা পয়সাও ভালো ইনকাম করতেছি, পরিবারকেও ভালো টাকা পয়সা দিতেছি, সব কিছুই ঠিক আছে। কিন্তু কেন জানি মানে আমার ভিতরে এই জিনিসটা আসলে যে আমি দেশের বাইরে চলে যাব, আমি দেশের বাইরে যাব। এবং দেশের বাইরে যাওয়ার জন্য অনেকবার আমি চেষ্টা করছি, আমি ব্যর্থ হয়েছি। তো এবার আমি দেশের বাইরে যাব। পরে আমি কী করলাম, ওই টাকা পয়সাগুলো দিয়ে জোর জোগাড় কইরা এবার আমি কাতারের জন্য লাইন দিলাম। আমার বউ আমাকে মানা করে এবং ওই শ্বেতাঙ্গ যে মহিলাটা ছিল এই মহিলাটাও আমাকে মানা করে, মানে সবাই মানা করে। বাট আমি কারো কোনো মানা মানি না, কারো কোনো মানা না মেনে আমি যখন কাতারের উদ্দেশ্যে পাসপোর্ট জমা দিলাম এবং আমার কাতারে ভিসা হলো। ভিসা হওয়ার পরে দোকানপাট সব বিক্রি করে দিলাম, বিক্রি করে আমি তখন কাতারের উদ্দেশ্যে রওনা দিলাম, কাতার চলে গেলাম। এবং কাতার চলে গিয়ে আমার কাছে মনে হলো যে আমি ভুল করছি। আমি বাংলাদেশে অনেক ভালো ছিলাম, আমি ওখানে যে টাকা ইনকাম করতাম তা দিয়ে ভালোভাবেই চলতে পারতাম, পরিবার পরিজন নিয়ে আমি খুব ভালোই ছিলাম। তো সেখানে আমি কাতারে কেন আসলাম এবং আসার পরে 2-3 মাস আমি কোনো কাজে পাইনি, রাস্তায় ঘুরছি, ধারে ঘুরছি। 2-3 মাস পরে যদিও কাজ পাইছি, তো যেই কাজ আমি পাইছি এই কাজ দিয়ে কিন্তু আমি চলতে পারি না। তো এদিক দিয়ে ছেলেটা বড় হইতেছে, এরকম করে সময়গুলো কাটতে ওই সময় কিন্তু আপনার মোবাইল ফোন ছিল না, বেশিরভাগই চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হতো কথাবার্তা। আমার বউ আমাকে চিঠি লিখে বারবার লেখে, মানে হঠাৎ করে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার বউ আমাকে লেখে যে ওই শ্বেতাঙ্গ যে মহিলাটা আছে মহিলাকে আমাদের ঘর থেকে বের করে দেওয়ার জন্য। মানে এরকমভাবে বলে যে মহিলার সাথে নাকি আমার বাবার অবৈধ সম্পর্ক হইতেছে, আমার আব্বা নাকি এই মহিলাকে পছন্দ করে, মহিলার সাথে আমার আব্বার একটা খারাপ সম্পর্ক হইতেছে, আমি যাতে মহিলাকে বিদায় করে দিই, আমাদের ঘর থেকে বিদায় করে দিই, এরকম চিঠি আমার বউ আমাকে লেখে। তা আমি তো তখন বিদেশ আছি এবং আমি কীভাবে ওকে বিদেশ থেকে বিদায় করব। বিশ্বাস করেন আমার বউয়ের মানে টাকা পয়সা কম ইনকাম হলেও আমি ভালোই ছিলাম। এরকম আমার বউয়ের প্যারায় মানে মুন্নির প্যারায় শেষ পর্যন্ত আমি এই কাতার থেকে বাংলাদেশে আবারও চলে আসি 2 বছর পরে। 2 বছর কাতার থেকে 2 বছর পরে দেশে চলে আসি। এবং দেশে আসার পরে মুন্নি আমাকে বারবার বলে এই মহিলার সাথে আমার বাবার অবৈধ সম্পর্ক আছে, আমার আব্বা এই মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে, আমি যেন মহিলাকে ঘর থেকে বের করে দিই। কিন্তু আমি ভাই বাংলাদেশে আসার পরে আমি কোনোদিনও দেখি নাই এই মহিলার সাথে আমার আব্বা ঠিকমতো একটু বসে কথা বলতে, বা আমার আব্বার মতো করে থাকতো, মহিলার মতো করে থাকতো। কোনোদিন আমার আব্বা ওই মহিলার সাথে কথাই বলতো না, আমি সেটাও দেখতাম না। কিন্তু আমার বউ মুন্নি বলতেছে মুন্নি নাকি অনেকবার দেখছে মহিলা গোপনে আমার আব্বার ঘরে যায়, আমার আব্বার কাছে বসে এবং আমার আব্বার সাথে মহিলার অবৈধ সম্পর্ক আছে। তো যে মহিলা আমাকে দুইবার টাকা দিয়ে বিদেশে পাঠাইছে, আমি এরকম দরিদ্র গরিব পরিবারের সন্তান ছিলাম, এই মহিলা আমার জন্য এত কিছু করছে, আমি তখন এই মহিলাকে ধরেই আমার ঘর থেকে বের করে দিতে পারি না, মহিলার সাথে খারাপ কোনো ব্যবহারও করতে পারি না, আচরণও খারাপ করতে পারি না। আমি আমার মতো করে পড়ে আছি যে ঠিক আছে দেখা যাক কী হয়, এরকম একটা অবস্থান নিয়ে পড়ে আছি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে তখন কিন্তু আমার প্রচণ্ড অভাব দেখা দেয়। আমি কাতার থেকে চলে আসি, আবারও ব্যবসা দাঁড়া করাই, ব্যবসা করি, কিন্তু আমার ব্যবসা ওভাবে আয় ইনকাম হয় না, প্রচণ্ড রকমের অভাব অনটন, মানে সংসার চলে না, কথায় বলতে গেলে আমি সংসার চালাইতে পারি না। এরকম করতে একদিন হলো কি, আমি ঘরের মধ্যে কিছু টাকা রাখছিলাম, মানে আমার কিছু জমানো টাকা ছিল, প্রায় 10-15 হাজার টাকার মতো হবে, আমি ঘরের মধ্যে রাখছিলাম। রাখার পরে হঠাৎ করে আমি দেখি যে টাকাগুলো আমার ঘরে নাই, আমি যে জায়গায় রাখছিলাম ওই ঘরে আমার টাকাগুলো নাই। টাকাগুলো না থাকার পরে আমি আমার বউরে বললাম যে মুন্নি, আমি তো এই জায়গায় কয়টা টাকা রাখছিলাম, আমার এই টাকাগুলো কোথায় গেল, আমি তো টাকাগুলো পাচ্ছি না। মুন্নি আমাকে বলতেছে টাকা যদি আমাদের ঘর থেকে চুরি হয়ে থাকে তাহলে একমাত্র ওই মহিলা নিয়ে যাবে, এই মহিলা ছাড়া আমার ঘর থেকে টাকার কেউই নিবে না।
তুমি মহিলার ঘরে তল্লাশি করো, মহিলার ঘর খোঁজো, তাহলে তুমি মহিলার ঘরে টাকাগুলো পেয়ে যাবা। আমি মুন্নিরে বলতেছি, মুন্নি তুমি মহিলারা এরকম করে বলতেছো, যে মহিলা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে কাতার পাঠাইছে, আমাকে সৌদি পাঠাইছে, আজ সামান্য কিছু টাকার জন্য আমি মহিলার ঘরে তল্লাশি চালাবো? এটা আমি পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। মুন্নি আমারে বলতেছে যে না, তোমাকে মহিলার ঘরে টাকা খুঁজতে হবে, মহিলা টাকা নিয়ে গেছে। এরকম করে আমি ওর প্যারায় পড়ে, মানে মুন্নির প্যারায় পড়ে আমি ঠিক ওই মহিলার ঘরে টাকা খুঁজতে যাই, এবং আল্লাহর কি হুকুম, মহিলার ঘরে টাকা খুঁজতে গিয়ে আমি মহিলার বিছনা নিচে টাকাটা পাই। মানে কালো পলিথিন পেঁচানো টাকাগুলো আমি মহিলার বিছনার নিচে পাই। এবং পাওয়ার পরে আমার মুন্নি তখন পুরো গ্রামে চিল্লিয়ে বলতে শুরু করছে যে মহিলা খারাপ, এই মহিলার চরিত্রহীন, মহিলার চরিত্রের সমস্যা আছে, মহিলার বিছনার নিচে টাকা পাওয়া গেছে, মহিলা একটা চোর। মানে আমি মুন্নিকে বারবার বলি যে মুন্নি চুপ করো, যা হবার তা হয়ে গেছে, উনি তো আমাদের ঘরের মানুষ, আমি ওনাকে মা ডাকছি, উনি তো আমার ঘরের মানুষ, তা ওনাকে নিয়ে তুমি এরকম কথা বইলো না, যাই হোক উনি যেহেতু টাকাটা নিয়েই আসছে, আমি এই টাকাটা নিয়ে কোনো কিছু বলতে চাই না, বা আমার কোনো কিছু বলার প্রয়োজনও না, এটা এখানে চুপ থাকো, এটা নিয়ে কথা বইলো না। আমার বউ মুন্নিকে আমি তখন মুখ বন্ধ করাইতে পারি না, ও তখন চিল্লিয়া পুরো গ্রামবাসীকে জানাই দিচ্ছে, এবং মহিলা এতটাই লজ্জা পায় যে সে ঘর থেকে বের হয়ে বন্ধ করে দেয়। তা আমি বুঝতে পারি যে মহিলা আসলে আমার কাছ থেকে, মানে ও আসলে টাকাগুলো, মানে আমার কাছ থেকে মনে হয় যে, মানে আমার একটা ধারণা আর কি, যে উনি আমার রুম থেকে টাকাগুলো নিয়ে যায়নি। যাই হোক, তারপরও মহিলা চোর সাব্যস্ত হয়ে গেল। আমি তারে বুঝাইলাম, শোনাইলাম যে না মুন্নি চুপ করে না, মুন্নি সবাইকে জানাই দিল। এইভাবে তখন সময়গুলো কাটতেছে, এবং আস্তে আস্তে করে পরিবারের মাঝে মানে মহিলার প্রতি তিক্ততা সবার বাড়তেছে। মানে আমারও এই মহিলাকে ভালো লাগে না, এবং মুন্নিরও ভালো লাগে না, মুন্নিও চাইতেছে মহিলাকে বের করে দেওয়ার জন্য, আমিও চাচ্ছি, কিন্তু মুখে না বলে মানে বুঝাইতে পারতেছি না। এভাবে একদিন দুপুরবেলা আমি আমার বাড়ির পাশেই একটা মানে জমি আছে, জমির মধ্যে আপনার আবাদ করবো, আমি ওখানে কাজ করতেছি। দুপুরের মধ্যে হঠাৎ করে আমার বাড়ি থেকে চিৎকারের শব্দ আসছে, আমার ছেলে নাকি পানিতে পড়ছে, আলম পানিতে পড়ছে, এরকম একটা খবর পাইছি। পাওয়ার পরে আমি তখন দৌড়ে কোনো রকমে বিল থেকে বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমার ছেলের পেট থেকে পানি বের করা হচ্ছে, মানে এরকম পেটে চাপ দিয়ে পানি বের করা হচ্ছে। আমার ছেলের তখন জ্ঞান ফিরে আসে। আমি তখন আমার বউরে বললাম কী হয়েছে? আমার বউ বলে, কী হয়েছে তোমার ছেলেরই জিজ্ঞেস করো। আমি তোমার বারবার বললাম যে মহিলার ঘর থেকে বের করে দাও, এই মহিলার ঘরে রাখো না, তুমি তো আমার কোনো কথা শোনো না, এই মহিলা আজকে আমার ছেলেরে মেরে ফেলতে ধরছে। পর আমি বললাম যে আলম, ছেলে তখন কথা বলতে পারতো, মানে 7 বছর বয়স, সবই বুঝে, কিন্তু সাঁতার কাটতে পারে না, মানে সাঁতার দিতে পারে না, ছেলেটা অনেক মোটা, অনেক স্বাস্থ্যবান। পরে আমি বললাম যে কী হয়েছে আলম বাবা? পরে বলে, আমার ছেলেটা আমারে বলে, দাদি আমারে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে। আমি বললাম কী বলো তুমি, তোমার দাদি তোমার ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে, এটা কী বলতেছো? বলে দাদি আমার ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে, আমি আর দাদি একসাথে হাইটে আসতেছিলাম, তো হাইটে আসার সময় দাদি আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে। তো আমি তখন এতটা কষ্ট পেলাম, মানে আমার কাছে যেটা মনে হলো যে হয়তো আমার বউর সাথে মহিলা ঝগড়াঝাটি করে, ঝামেলা করে, আবার মহিলার উপরে, মানে আমার বউর উপরে প্রতিশোধ নিতে গিয়ে হয়তো আমার সন্তানটাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আমার বউর উপরে প্রতিশোধ দিতে গিয়ে আমার সন্তানটাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে, আমার এইটাই তখন মনে হচ্ছে। পরে আমি আমার ওয়াইফরে আমি বললাম যে ঠিক আছে, যা হবার হয়েছে এটা তুমি এবার বন্ধ রাখো। আমার ওয়াইফ বলতেছে না, এতদিন সহ্য করছে, টাকা চুরি করছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি সব কিছুই সহ্য করছি, কিন্তু এবার আর আমি সহ্য করবো না, এই মহিলা এই ঘরে থাকতেই পারবে না। আমি বললাম তুমি শান্ত হও, ঠান্ডা হও, সব কিছু ঠিক হবে, আমার কথা একটু বুঝো। ও আমাকে বলে যে না, আমি মহিলাকে ঘরেই রাখবো না। মুহূর্তের মধ্যে মহিলার ঘরে ঢুকলো, এবং ঢুকার পরে তার যত জামা কাপড় যাই কিছু ছিল সব কিছু বের করে ফেললো, এবং বের করে মুন্নি মহিলারা বললো যে এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যান, আপনি আমার ঘরে থাকতে পারবেন না। মহিলাকে ধাক্কায় ঘর থেকে বের করে দিল, এবং বের করে দেওয়ার পরে মহিলা যেই একটা কোরআন নিয়ে আমার ঘরে ঢুকছিল, ওই কোরআনটাকে বুকে জড়িয়ে ধরে মহিলা তখন ওই বটগাছের নিচে চলে গেল। এবং বটগাছের নিচে যাওয়ার পরে আমাদের গ্রামের সব মানুষই তখন মহিলাকে ঘৃণার চোখে দেখে, যে মহিলা খারাপ, মহিলা নিকৃষ্ট, এটা ওইটা সবাই বলে মহিলা খারাপ। আগে যেরকম গ্রামে 10 জনে মহিলাকে খাবার দিত, মহিলার খোঁজ খবর নিত, মহিলাকে টাকা পয়সা দিত, বাট এখন কেউই মহিলার আর কোনো খবর নেয় না। বটগাছের নিচে বসে মহিলা তখন কোরআন পড়ে, এবং প্রায় 2 থেকে 3 দিনের মতো হয়ে যায়, কেউ আর মহিলার কোনো খবর নেয় না, মহিলাকে খাবার দাবার দেয় না। আমিও মহিলার কাছে যাই না, যেহেতু আমার নিজের সন্তানকে মেরে ফেলার জন্য আমার বউয়ের উপর রাগ করে সে আমার সন্তান, আমার মাসুম বাচ্চাটার পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিছে, তো এর থেকে তো খারাপ আর কোনো মানুষ হতে পারে না।
যাই হোক, এবার এই রকম করে 3 দিন পর্যন্ত, প্রায় 3-4 দিনের মতো মহিলা কোনো খাবার নাই দাবার নাই, এই কোরআন শরীফ নিয়ে বসে থাকতো বট গাছের নিচে, ওখানে কোরআন পড়তো পর্দা করে, চারপাশে আপনার কাপড় দিয়ে ভিতরে বসে কোরআন পড়তো। এরকম করতে করতে একদিন সকালবেলা হঠাৎ খবর পেলাম যে মহিলা নাকি মারা গেছে। গ্রাম থেকে খবর আসলো যে মহিলা যেখানে বসে কোরআন পড়তো ওই পর্দার মধ্যে মহিলা মারা গেছে। এবং আমি গিয়ে দেখলাম যে ওখানে অনেক ডেড বডিটা পড়ে আছে, মানে লাশটা পড়ে আসে। তাই এই মহিলা এইভাবে মারা গেল হঠাৎ করে, না খেয়ে, শুধু খাবার দাবার না পেয়ে উনি মারা গেল। পরে আমাদের যে কবরস্থান আছে, এলাকার যে কবরস্থান আছে, ওই কবরস্থানে মহিলাকে তখন দাফন করা হলো। এবং মহিলা মারা যাওয়ার পর আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেল। উনি আমার জন্য অনেক কিছু করছে, মানে অনেক কিছু করছে। তো পরে কবরস্থানের উপরে আমি আমার মনকে দাফন করে দিলাম। ওনাকে দাফন করার কিছুদিন পরে, প্রায় 2 থেকে 3 দিন পরে, আমাদের এলাকাতে এক ছেলে আছে হাবিব নামের, আমার বয়স অনেক ছোট, আমাদের বাড়িতে আসে, আমাদের মানে আমার ছোটো ভাইয়ের মতো কাজ টাজ করে, পরিবারের সাথে ভালো সম্পর্ক। হাবিবের সাথে আমি আমার বউকে একটু খারাপভাবে দেখতে পেলাম, মানে মোটামুটি একটু খারাপভাবেই দেখতে পেলাম হাবিবের সাথে। এবং দেখার পরে আমি আমার বউরে বললাম যে বউ এটা কি, এইটা আমি কি দেখলাম? আমার বউ আমার বলে যা রে না, এরকম কিছুই না। এবং এই দৃশ্যটা দেখার পরে আমি আস্তে আস্তে করে গ্রামবাসীর কাছে, মানে আমি যখন একটু সন্দেহ করলাম, সন্দেহ করার পরে এই 2-1 জনকে জিজ্ঞাসা করতে শুরু করি। এবং 2-1 জনকে জিজ্ঞাসা করতে করতে আমি জানতে পারি যে মুন্নির সাথে ওই হাবিবের একটা অবৈধ সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল। এবং এটা জানতে পারার পরে একদিন রাতের বেলায় আমি এটা মুন্নিকে জিজ্ঞেস করি যে মুন্নি, এই ঘটনা গ্রামে তো সবাই বলে, এটা কি আদৌ সত্য? তাহলে তো মনে হয় এই মহিলা মনে হয় দেখছিল তুমি হাবিবের সাথে খারাপ কাজ করো, এই কারণেই তুমি মহিলাকে ঘর থেকে বের করার জন্য পাগল হয়ে গেছিলা। এই নিয়ে আমার বউর সাথে তখন আমার প্রচণ্ড রকমের ঝগড়াঝাটি ঝামেলা হয়। এবং ঝামেলার একটা পর্যায়ে আমি তখন মুন্নির গায়ে হাত তুলি, মুন্নির গায়ে হাত তুলে মুন্নিকে মারি। তো মুন্নিকে মারলে রাত্রে 12:30 বাজে মুন্নি তখন রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। 12টা কি 12:30 বাজে রাত্রেবেলায় রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। এবং রাগ করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি তখন ওরে আর খুঁজি না, মানে বেরিয়ে গেছে। আমি ভাবছিলাম যে পাশের ঘরে আমার চাচির ঘর আছে, মনে হয় আমার চাচির ঘরের মধ্যে গিয়ে বসে আছে, চাচির ঘরে মনে হয় আছে, এরকমটা মনে করছিলাম। পরে এটা মনে করার পরে আমি আর ওরে খুঁজি নেই, রাত্রে ঘুমিয়ে গেছি। সকালবেলা হয়ে গেল, আমার ছেলেটা আমার সাথে শুয়ে আছে। আমার বাবা বলছে আব্বা, আম্মা কই, আম্মা কই, আম্মা কই? তা আমি বললাম যে তোমার চাচির ঘরে আছে, যা ওই ঘরে মনে হয় আছে। পরে ওই ঘরে যায়, পাশের ঘরে গিয়ে আমার মানে ওয়াইফকে পায় না, ছেলে এসে আবার কান্না করতেছে যে আব্বা আম্মু তো নাই। পরে আমি ওরে খুঁজতে শুরু করলাম যে কোথায় গেল। ওই পাশের ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম আমার বউ আসছে কিনা, বলে না মুন্নি তো আমাদের ঘরে আসে নাই। এরকম করে তখন শীতের সকাল ছিল, শীতকাল ছিল এবং কুয়াশা টুয়াশা পড়তেছিল চারপাশে। হঠাৎ করে ভাই খেয়াল করে দেখলাম যে মহিলার যে কবর আছে ওই কবরের উপরে মুন্নি বসে আছে, ওই কবরের উপরে। পরে আমি ভাবলাম যে মহিলাটা মারা গেছে, সম্ভবত ওর কবরের মধ্যে গিয়ে ও মহিলা মানে ও মনে হয় খারাপ কিছু করতেছে, বা মহিলার কবরের উপরে গিয়ে মনে হয় মহিলাকে কষ্ট দিতেছে, এরকমটা মনে করলাম। এরকমটা মনে করার পরে আমি ওর কবরের কাছে গেলাম। কবরের কাছে যাওয়ার পরে দেখি ওই কবরে বসে বসে কান্না করতেছে, মানে কবরে বসে বসে কান্না করতেছে। পরে আমি বললাম যে কী ব্যাপার মুন্নি, এখানে বসে কান্না করতেছো কেন? ঘরে চলো। তুমি এখানে বসে বসে কেন কান্না করতেছো? এখানে বসে কান্না করতেছো কেন? ওনার কবরের উপরে আমার দিকে তাকে একটা হাসি দেয়, এবং হাসিটা খুব স্বাভাবিক কোনো হাসি ছিল না, মানে অদ্ভুত রকমের একটা হাসি। হাসি দিয়ে নিজের চুলগুলো টানতে শুরু করে এবং একটা পর্যায়ে মহিলার কবরের উপর যে মাটি আছে এই মাটিগুলো খেতে শুরু করে মুখের মধ্যে নিয়ে। আমি গিয়ে ওরে ধরলাম, ধরে বলতেছি এটা কী করতেছো, তুমি কবরের মাটি কেন খাচ্ছ? আমার একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কবরের মধ্যে গিয়ে চিৎকার করে কান্না করতেছে। আস্তে আস্তে 1 জন 2 জন 3 জন করে গ্রামের মধ্যে তখন এই জিনিসটা জানাজানি হয় যে আমার বউ এরকম পাগলামি করতেছে। তখন গ্রামগঞ্জের ঘটনা তো, সবাই তখন চারদিকে হুড় করে আমার মানে কবরের কাছে আসে। আসার পরে সবাই ওরে বলতেছে ওরে কবরের কাছ থেকে সরানোর জন্য, কিন্তু ওরে কবরের কাছ থেকে সরানো যায় না। এবং ও কবরের এখানে পড়ে বসে বসে কান্না করতে করতে নিজেই বলে যে হাবিবের সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল, উনি দেখছে, উনি দেখাতে আমি ওনারা ঘর থেকে বের করে দিছি। হাবিবের সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল, উনি দেখছে, দেখাতে আমি ওনারা বের করে দিছি, ওনার কোনো দোষ নাই, সব দোষ আমার। এবং নিজেই সে আবার বলে আমার ছেলেরে যা শিখিয়ে দিছে আমার ছেলে তাই বলছে, আমার ছেলেরে যা শিখিয়ে দিছে আমার ছেলে তাই বলছে, আমার ছেলেরে যা শিখিয়ে দিছে আমার ছেলে তাই বলছে, এরকম করে বলতেছে। তো এরকম করে প্রায় 12টা-1টার মতো কেটে গেল। আমি তখন আমার বাবারে জিজ্ঞেস করলাম, আমার ছেলেরে জিজ্ঞেস করলাম, আলম রে, যে আলম তোমার আম্মা তোমার কী শিখিয়ে দিছে? আমার ছেলে তখন আমারে বলে আম্মা বলছে আমি পানিতে পড়ে যাওয়ার জন্য আম্মা আমাকে পানিতে ফালাই দিছে, মানে আমি কিন্তু ডুবে যাই নাই, এবং মাই আমাকে পানি থেকে উঠে আনছে। আনার পরে মা আমারে বলছে তোমার আব্বা যদি আসে তো তোমার আব্বার কাছে বলবা তোমার ওই
দাদি তোমার ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে। তা আমার আম্মা আমার যেমন করে শিখিয়ে দিছে আমি তেমন করেই বলছি যে দাদি আমার ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে। আসলে দাদি আমার ধাক্কা দেন, আমার ছেলে আমারে বলতেছে আমার মাই আমার পানিতে ফেলে দিছে, পানিতে ভিজাইছে এবং ভিজা মা আমার এমনি এমনি শিখিয়ে দিছে। তখন আমার বুঝতে বাকি ছিল না যে এখানে ঘটনাগুলো কী হচ্ছে। পরে আমি আমার ছেলে নিয়ে ঘরে গেলাম, ঘরে নিয়ে আমার ছেলের আমি বুঝাইছি যে আব্বা কান্নাকাটি করো না এবং সব কিছু ঠিক হয়ে যাবে, তো কান্নাকাটি করো না। মানে আমার ছেলের আমি বুঝাইতেছি, ধরো মা পাগল হয়ে গেছে, ছেলের মন তো ঠিক নাই, ও নিজেও কান্নাকাটি করে। এরকম করতে করতে আস্তে আস্তে করে দেখা গেল যে আমার বউয়ের পাগলামি আরও বেশি বাড়তেছে, মুন্নির পাগলামি আরও বেশি বাড়তেছে। মুন্নিকে ধরে রাখা যায় না এবং ও কবরের উপরে বসে বসে লাফালাফি করে, ওখানে বসে কান্নাকাটি করে আর চিৎকার করে শুধু একটা কথাই বলে, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমার মাফ করে দেন। এবং সকালবেলা মাঝে মাঝে ওই কবরস্থানে গেলে দেখা যেত যে মুন্নুর শরীরে মাইরের দাগ, মানে চাবুক দিয়ে একটা মানুষকে মারলে যেরকম তার শরীরে দাগ পড়ে থাকে, মুন্নির শরীরের বিভিন্ন জায়গায় এরকম মাইরের দাগ হয়ে আছে, মানে চাবুকের দাগ। তার ওরে বলি তোমারে কে মারছে, আমারে বলো তোমারে কে মারছে? বলে আমাকে ফেরেস্তা মারছে, আমাকে ফেরেস্তা এসে মারছে, আমি অন্যায় করছি, আমার অন্যায় শাস্তি হচ্ছে। তো তখন খুব খারাপ লাগে, ওর বাবা আছে, মা আছে। আমরা তখন বিভিন্ন কবিরাজের কাছে যাই, এইখানে ওইখানে বিভিন্ন কবিরাজের কাছে যাই। কবিরাজ তখন পানি পরা দেয়, তাবিজ পরা দেয়, ওরে আমি পানি পরা দিই, তাবিজ পরা দিই, মানে যত যাই করি কোনোভাবেই ওর ভালো হয় না, কোনোভাবেই ওরে ঠিক করতে পারি না। এবং এই পানি পরা তাবিজ পরা প্রতিনিয়ত ওকে দিতাম, এরকমভাবে আর কাজ হইতেছে না। এভাবে প্রায় 2 থেকে 3 মাসের মতো সম্পূর্ণভাবে পাগল হয়ে গেল। এবং এতটাই পাগল হয়ে গেল যে ভাই কবরস্থানের মধ্যে বসে বসে চিৎকার করে শুধু কান্না করতো, আর ওই মহিলার কবরের পাটা যেদিকে, ওই পায়ের কাছে গিয়া লুটে কান্না করতো। আর সবাই বুঝতে পারতো যে মহিলার জন্য মনে হয় কান্না করে, মহিলার কাছে অন্যায় করছে। তো এরা ভালো হলো না, প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত এইভাবে পাগল ছিল। এবং 5-6 মাস পর আমার বউ এই কবরের উপরেও মারা যায়, ওখানেও মারা যায়। এবং ও মারা যাওয়ার পরে আমরা তখন করলাম কি যে ওকে দাফন করব। যেহেতু মারা গেছে দাফন করব, ওই কবরস্থানে ওকে আমরা কবর দেওয়ার জন্য চেষ্টা করলাম। দেখেন শীতকাল ছিল, শীতের মৌসুম ছিল, গরমকাল ছিল এবং চারদিকে প্রচণ্ড রকমের গরম ভাব ছিল। ওই জায়গার মধ্যে ওকে আমরা দাফন করব। কোনো বৃষ্টি নেই, এমন না যে বৃষ্টি পড়তেছে বা বৃষ্টির কোনো সময় ছিল, মোটেও কোনো বৃষ্টি নেই, চারদিকে একেবারে খাকা রোদ। এরকম অবস্থার মধ্যে যখন আমরা ওর জন্য কবর করি, কবর ভেঙে যায়। ও মারা যাওয়ার পর ওর কবর করা হলো এবং কবরটা ভেঙে যায়। তখন কবরটা খুললাম এইমাত্র কবরটা খুললাম, কবরের চারপাশের মাটি এসে কবরে পড়ে যায়। এরকম করে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমরা কবর করার জন্য চেষ্টা করি, যেখানে ওই মহিলাকে কবর দিয়েছিলাম ওই কবরস্থানে। কিন্তু কোনোভাবে আমরা ওটা কবর দিতে পারি না, কবর খুঁড়ি কবর ভেঙে যায়, কবর খুললেই কবর ভেঙে যায়। তো সেখানের কিছু লোক তখন আমাদেরকে বললো, একটা কাজ করেন, এই কবরস্থানে আর কবর খোঁড়ার চেষ্টা করেন না, অন্য কবরস্থানে দেখান। পরে সেখান থেকে দূরে, পাশাপাশি অনেক দূরে একটা কবরস্থানে গিয়ে কবর খুললাম, দেখি যে ওইখানে কবরের মাটি ভাঙে না। কিন্তু মহিলাকে যেখানে কবর দিলাম, ওই শ্বেতাঙ্গ মহিলাকে, ওইখানের মাটিটাই শুধু ভেঙে যাইতো, কবরটা খোঁড়ার পরে মাটিটা ভেঙে যাইতো। পরে অন্য একটা কবরস্থানে কবর খুঁড়ে ওই কবরে তখন ওই মহিলাকে দাফন করলাম, মানে আমার বউ মুনিরে দাফন করলাম। মুনি দাফন কাফন হয়ে গেল, ওখানে একদম ভালোভাবে দাফন হলো। পরে এইভাবে ভালোভাবে দাফন হলো। দাফন হওয়ার পরে এই দিনটা তখন কেটে গেল, মানে মন্দিরে দাফন কাফন করে আমি যখন চলে আসলাম, তো আসার পরে এর কয়েকদিন পরে, প্রায় 20 থেকে 25 দিন পরে হঠাৎ করে একদিন হলো কি, এক মহিলা, তারে আমরা চিনিও না, সকালবেলা মহিলা এই কোত্থেকে জানি আসছে, সে এই কবরে, মানে ওই যে মহিলা আছে ওই মহিলার কবরে বসে কোরআন পড়তেছে সকালবেলা। সবাই তখন বলতেছে এই মহিলা কি? প্রায় মধ্যবয়স্ক এক মহিলা এসে কোরআন পড়তেছে। সবাই জিজ্ঞেস করলাম যে আপনি কি, আপনি কোত্থেকে আসছেন, এখানে বসে আপনি কোরআন পড়তেছেন? মহিলা কোনো কিছু বলে না। সকাল থেকে রাত পর্যন্ত এখানে বসে কোরআন পড়লো, মানে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে মহিলার আর দেখা গেল না। তো সারাটা দিন মহিলা এখানে বসে কোরআন পড়লো, মহিলার দেখা গেল না। সন্ধ্যার সময় আমরা মহিলারে খুঁজে পাই নাই, মানে অনেকে কবরস্থানে গেলাম খোঁজার জন্য, মহিলা নাই। রাত্রে 12টা কি 12:30 বা 1টা বাজে, মধ্যরাতে ওই মহিলার মানে মহিলার ওখান থেকে আবার ওই কবরস্থান থেকে, কবরের স্থান থেকে জোরে জোরে কোরআন পড়ার শব্দ শোনা যাচ্ছে। তো আমরা সবাই তখন ভাবলাম যে মনে হয় মহিলা আছে, ওই মহিলা মনে হয় এখনও কোরআন পড়তেছে, মনে হয় বিকেলবেলা বা সন্ধ্যার দিকে কোথাও চলে গেছে, এখন মনে হয় আবার আসছে, এসে কোরআন পড়তেছে। এই মহিলাকে তা তো আর আমরা জানি না। তো সকালবেলা অনেকেই তখন ফজরের সময় ঘুম থেকে উঠলো, ওইটা কবরস্থানে গিয়ে কোনো মহিলারে পাইল না। যে মহিলা সারাদিন কোরআন পড়ছে, মহিলা সকালবেলা কবরস্থানে নাই। তো সকালবেলা কবরস্থানে নেই, ভাবলাম আমরা হয়তো ফজরে আজান দিছে, কোনো দিকে চলে গেছে। এরপরে আর দিনের বেলায় মহিলাকে পাওয়া গেল না।
এরপরে মানে ওই দিন যে রাতের বেলায় আবারও কবরস্থান থেকে কোরআনের শব্দ শোনা যাচ্ছে, যে কোরআন পড়তেছে। তো কোরআন পড়তেছে, কে কোরআন পড়তেছে? তো আমি তখন বেরোইছি, মানে আমি নিজেই বেরোইছি টর্চ লাইট হাতে নিয়ে, যে কে কোরআন পড়ে দেখবো। যে কবরস্থানে যখন আমি টর্চ লাইটটা মারলাম, কোরআনের শব্দটা মানে বন্ধ হয়ে গেল, আর কোরআন পড়ে না। তো কবরস্থান তো একদম পরিষ্কার, আশেপাশে টর্চ লাইট টিপ দিতেছি, কোথাও কাউরে দেখি না, একেবারে শুনশান নীরব কবরস্থান, কোনো মানুষ নেই। তো এরকম জায়গার মধ্যে কোরআনটা পড়ে কি? আমি ঘুমাই গেলাম। এরপরে রাতের বেলায় আবারও একইভাবে কোরআনের শব্দ শোনা যাচ্ছে। রাতের বেলায় কোরআন পড়তেছে কেউ একজন, আমরা শুনতে পাই, এবং আসার পরে কাউরি আর দেখি না। আমরা আসার পরে কাউরি আর দেখি না এবং কাউকেই দেখতে পাই না। যখন আমরা অনেকে টর্চ লাইট হাতে, এইটা হাতে ওইটা হাতে এই জায়গার মধ্যে আসি, আসার পরে এদিক সেদিক খোঁজাখুঁজি করি, না কেউই নেই, এনে কেউ আর কোরআন পড়তে কাউরে দেখি না। তো ওই যে পুরো একটা দিন একটা মহিলা যে কোরআন পড়ছিল, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত, এই মহিলা যেভাবে কোরআন পড়ছিল, মহিলার কণ্ঠটা যেরকম ছিল সেম একই কণ্ঠে কোরআন পড়ে এই কবরস্থানে। কে পড়ে তা জানি না। আস্তে আস্তে করে গ্রামগঞ্জে কথাটা ছড়িয়ে পড়ে এবং মাঝে মাঝে আমরা আমাদের হুজুরের সাথে আলোচনা করলে হুজুর বলে যে রাতের বেলায় যদি কবরস্থানে কোরআনের শব্দ শোনাও যায়, আপনারা কেউ কবরস্থানে যাইন না, যদি যান তাহলে আপনাদের ক্ষতি হবে। এরপরে আমরা আর কবরস্থানে যেতাম না, মানে কোরআন যে ওখানে পড়তো এখানে আর বিরক্ত করতাম না, ওইখানে যেতাম না। এরপরে দেখা যায় যে প্রায় প্রতি রাতেই ওখানে কোরআনের শব্দ শোনা যেত, প্রতি রাতে ওখানে কোরআনের শব্দ শোনা যেত, ওখানে কোরআন পড়তে আমরা সবাই শুনতে পাইতাম। এখন কে কোরআন পড়ে, কোন জায়গা থেকে কোরআন পড়ে, সব কিছুই জানতাম না, শুধু কোরআন পড়তেছে এই শব্দটাই আমরা পাইতাম, এই শব্দটাই পাইতাম। আস্তে 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 করে প্রায় 1 বছর 2 বছর করে কাটতে কাটতে এই ঘটনাটা যখন গ্রামগঞ্জে জানাজানি হয়ে দূর দূরান্ত থেকে মানুষরা আসতো, আমাদের গ্রামে থাকতো, এই বাড়িতে ওই বাড়িতে থাকতো, রাতের বেলায় থেকে তারা স্পষ্ট কোরআনের শব্দটা শুনতে পাইতো। এবং এরকম করতে করতে আমরা তখন এই জায়গাটার ভিতরে তখন একটা মাজারের মতো করে সবাই মানে তৈরি করে ফেলে, যে মহিলা জিন্দা লাশ, মহিলার মানে ওখান থেকে কোরআনের শব্দ শোনা যায়, এবং এরকম করে ওখানে একটা মাজার নির্মাণ করে ফেলা হয়। এবং মাজারটা নির্মাণ করে এই জায়গার ভিতরে সমস্ত ধরনের বেদাতি কাজ কারবার শুরু হয়। নামাজ, ওই যে মাজারের মধ্যে যে ধরনের খারাপ কাজগুলো হয়, এই ধরনের কাজগুলো তখন এই মাজারে শুরু করা হয়। প্রায় 3 বছরের মতো মাজারটা ওখানে থাকে। 3 বছর পরে আমরা গ্রামের সবাই, বিশেষ করে আমার উদ্যোগে গ্রামের সবাই মিলে তখন এই মাজারটা আমরা ভেঙে দিই, যে না এটা মাজার হতে পারবে না, এটা একটা কবর ছিল, শুধু একটা কবরই থাকবে। এরপর আমরা এটার আবার কবরে রূপ দিয়ে দিই। তো যখন আমরা এই মাজার থেকে এটাকে আবারও কনভার্ট করে আবার কবরে নিয়ে আসি, সাধারণ মানুষের কবরের মতো করে ফেলি, এরপরে এই কোরআন তালাওয়াতটা মাঝে মাঝে শোনা যেত, মাঝে মাঝে শোনা যাইতো না। হয়তো 2-3 দিন পরে একদিন রাতে হঠাৎ শোনা যাইতো, আবার মাঝে মাঝে শোনা যেত না। এই মহিলা মারা গেছে আজকে প্রায় 12 বছর, এক যুগ হয়ে গেছে। এখনও পর্যন্ত মাঝে মাঝে হঠাৎ কোনো মহিলার কবরস্থান থেকে আমরা স্পষ্ট মধুর সুরে কোরআন তালাওয়াতের শব্দ শুনতে পাই। তো এইটা আমাদের গ্রামের একটা মানে গ্রামের সবাই জানে। যদি আমরা যখন ওই মাজার করে নেয়, মাজার করার আগে প্রতি রাতেই শুনতে পাইতাম, কিন্তু মাজারটা করার পরে 3 বছর আমরা শুনতে পাই নাই। এবং 3 বছর পর যখন মাজার ভেঙে দেই, তো এখন আর এটা শোনাই যায় না। মানে শোনা যায় বলতে মাঝে মাঝে শোনা যায়, মাঝে মাঝে যায় না, এরকম। তো এটা আমাদের গ্রামের সবাই জানে। আমি আমাদের গ্রামের চেয়ারম্যানের নাম্বার, মেম্বারের নাম্বার আপনাকে দিলাম, বা গ্রামের কয়েকজন মুরব্বীর নাম্বার দিলাম। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, আমি পুরো গ্রামের ঠিকানা দিলাম, আপনি অন্তত একদিন এসে রাতের বেলায় শুনে যান। যদি আপনি অন্তত 1 সপ্তাহ থাকেন, তাহলে 1 সপ্তাহের মধ্যে কোনো না কোনো দিন আপনি এই শব্দটা শুনতে পাবেন, এই কোরআন পড়ার শব্দটা আপনি এখানে শুনতে পাবেন। যদি আসেন আমরা খুব খুশি হব। আমার নাম আলতাফ ব্যাপারী। আমার ছেলে এখন অনেক বড় হয়েছে, তাকে বিয়ে শাদী করাইছি, এবং আমার ছেলেও এই ঘটনার সাক্ষী, আমার ছেলেও জানে। যদি আপনি আসেন খুব খুশি হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই আলতাফ ব্যাপারীর জীবনের ভয়ঙ্কর রকম ধর্মীয় বাস্তব জীবনের গল্পটা শোনার জন্য। এই গল্পটা শুধু গল্পই না, আমার কাছে মনে হয় যে আমাদের সমাজের জন্য একটা বড় শিক্ষা। বউ শাশুড়ি যারা আছে বিশেষ করে তাদের জন্য একটা বড় শিক্ষা। আমি অবাক হয়ে যাই, বউ যখন বউ থাকে তখন বলে শাশুড়ি খারাপ, আর এই বউ যখন শাশুড়ি হয় তখন বলে বউ খারাপ। তো এই মহিলা শ্বেতাঙ্গ মহিলা তার নাম দিয়েছিল, কারণ মহিলার শরীরটা পুরো সাদা ছিল, স্কিন মানে চামড়া পুড়ে যাওয়ার মতো একটা এরকম একটা অবস্থা ছিল, যার জন্য তাকে শ্বেতাঙ্গ মহিলাই বলি। এই শ্বেতাঙ্গ মহিলা আলতাফের জন্য যা করেছে তা রীতিমতো কোনো মা তার সন্তানের জন্য করে না। এরপরেও আলতাফ এই ঋণ ভুলে গেল। মহিলা সত্যি আল্লাহর একজন ভালো
মানুষ ছিলেন, আল্লাহর পছন্দের একজন নারী ছিলেন, যার জন্য ওনার সাথে এটা হয়েছে। তো মাজার করার পরে এই তার প্রতি রাতে কোরআন শব্দটা শোনা হয়তো বন্ধ হয়ে গেল, এবং মাজার যখন ভেঙে দিল এখন মাঝে মাঝে শোনা, যেটা ওনার ইচ্ছা। বাট আমার আসলে এই সময় হবে না যে পুরো এক সপ্তাহ ওনার ওখানে গিয়ে এই শব্দটা শুনবো বা কোরআনটা শুনবো। যদি এটা হয়েই থাকে তাহলে আল্লাহ যেন এটাকে ভালোভাবে নেয়, এবং যারা এটা শোনে তারা সত্যি অনেক বেশি ভাগ্যবান আমার দিক থেকে মনে হলো। প্রিয় বন্ধুরা, গল্প কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, ইনশাআল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।